নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? তোমার আমি 5 বছরের বড়, আর তুমি কি জানো আমি একটা ডিভোর্সি মেয়ে, আর আমার একটা ছোট মেয়ে আছে। হ্যাঁ, আমি জানি। আমার সবকিছু জানার পরও আমাকে কেন বিয়ে করছো? আমার টাকার প্রয়োজন। আপনার আব্বু বলেছে আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে উনি আমাকে 15 লাখ টাকা দিবে, যেইটা দিয়ে আমি আমার আম্মার চিকিৎসা করতে পারবো। 15 লাখ টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চাচ্ছ? তোমার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমি তোমাকে 15 লাখ টাকা কর্জ দিচ্ছি, তুমি ওই টাকা দিয়ে তোমার আম্মুর চিকিৎসা করো। আমাকে তোমার বিয়ে করতে হবে না। রাত্রির কথা শুনে রাফি ওর আম্মুর দিকে আরেকবার রাত্রির আম্মু আব্বুর দিকে তাকালো। রাত্রির আম্মু কিছু বলতে যাবে, রাত্রি বাধা দিল। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, না, আমি কর্জ নিতে পারবো না। আমি আপনার আম্মু আব্বুকে কথা দিয়েছি, আর আমার আম্মু বলছে কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়, না রাখলে মুনাফিক হয়ে যায়। তুমি একবার ভেবে দেখো, আমি এমনিতেই তোমার সিনিয়র, তার উপরে বিবাহিত, আবার মেয়েও আছে। তুমি এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে হয়ে আমার মতো বুড়িকে বিয়ে করে সবার সামনে হাসির পাত্র হতে চাও? আমি কারো কথায় কান দেই না। কে কি বললো এটা দেখে আমার লাভ নাই। আজ আমি না খেয়ে থাকলে কেউ আমায় দেখবে না। নিজের খাবার নিজেকে জোগাড় করতে হয়, তাই কারো কথা শুনে আমার কোনো লাভ নাই। আমার আর আপনার আব্বু আম্মুর সেম অবস্থা। আমি আমার আম্মুর জন্য সব করতে পারি। আমার আম্মুকে কিভাবে ভালো রাখবো সেটা নিয়ে আমার চিন্তা। আর আপনার আব্বু আম্মুর চিন্তা আপনাকে কোথায় বিয়ে দিলে আপনাকে সুখী রাখা যাবে। আপনার সুখের জন্য 15 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে রাজি হয়েছে, আর আমার আম্মুকে বাঁচানোর জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। কথা তো অনেক সুন্দর করে বলতে পারো, কিন্তু এইখানে তো তুমি স্বার্থর জন্য আমাকে বিয়ে করছো। স্বার্থ ফুরিয়ে গেলে তো তুমিও আমাকে ছেড়ে যাবে। এখানে তো আপনারাও নিজেদের স্বার্থ দেখছেন। এখানে আমরা দুইজন নিজেদের স্বার্থ দেখছি। যেমন আমি টাকার জন্য আপনাকে বিয়ে করতে চাচ্ছি, তেমন আপনার ভালো রাখার জন্য আমার সাথে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে। নিজের স্বার্থর জন্য কিন্তু আপনার আব্বু আম্মু আমাকে টাকা দিতে রাজি হয়েছে। এখন যদি আমি স্যারকে বলতাম স্যার আমার এত টাকা লাগবে, উনি কখনোই আমাকে টাকা দিত না। আমাকে শর্ত দিয়ে আমাকে টাকা দিতে রাজি হয়েছে। বুঝতে পারলাম, তুমি অনেক মেধাবী একটা ছেলে। যাই হোক, তাও তুমি একটু ভেবে দেখো কি করবে। আমি চাই না তুমি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করো, কারণ নিজের মনের বিরুদ্ধে বিয়ে করলে কখনোই আমরা সুখী হতে পারবো না। উল্টো সমস্যা হবে, সংসারে অশান্তি হবে। আমি অনেক ভেবে দেখেছি। আমি এখানে আপনাকে মন থেকে মেনে নিতে বিয়ে করতে এসেছি। তাহলে আমার কিছু বলার নেই। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। রাত্রির কথা শুনে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। দুজনের বিয়ে পড়িয়ে কাজী সাহেব চলে গেল। রাত্রি রাফির আম্মুর পায়ে ধরে সালাম করতে যাবে, সাথে সাথে রাফি বলে উঠল, আম্মুর পায়ে ধরে সালাম করেন না, আম্মু আপনাকে এমনিতে দোয়া করবে। কেন? পায়ে ধরে সালাম করতে হয় না, তাই করেন না। একমাত্র আল্লাহ তাআলার জন্য মাথা ঝুঁকাবেন, আর কারো কাছে না। ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামী পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েজ করেছে। হাদিসে বড়জোর মুসাফাহা আনাকার কথা এসেছে, কিন্তু পা ছুঁয়ে সালামের কথা আসেনি। সুতরাং উম্মত হিসেবে আমাদের উচিত আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া। হ্যাঁ মা, আমার পায়ে ধরে তোমার সালাম করতে হবে না। আমি তোমার মন থেকেই দোয়া করি তুমি আমার ছেলের সাথে সুখেই থাকো।
আমি জানি না মা, আমি কতদিন বেঁচে থাকবো। এমন হতে পারে অপারেশনের পর আমি আর এই দুনিয়াতেই নাই, থাকতেও পারি। জানি না আল্লাহ কতদিন আমার হায়াত দিয়েছে। মা, আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম। আমার ছেলেটাকে দেখে রেখো। আমার ছেলে বলে বলছি না, আমার ছেলেটা হীরের টুকরো। ওর খুব ও খুব চুপচাপ প্রকৃতির। ওর কষ্ট পেলে কখনো কাউকে বলে না, নিজের কষ্ট সব সময় নিজের ভেতরেই রাখে। যেইটা নিয়েই বেশি ভয় আমার। তুমি কখনোই আমার ছেলের হাত ছেড়ে দিও না। রাফির আম্মুর কথা শুনে রাত্রি রাফির আম্মুর হাত ধরে বলল, আমি কথা দিলাম আমার ছেলের সুখ দুঃখে পাশে থাকবো। তোমার কথা শুনে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারলাম। রাফি রাত্রি ও আম্মুর সামনে গেলে রাত্রির আম্মু আব্বু দুজনকে জড়িয়ে ধরলো। রাফি রাত্রির মেয়ের দিকে তাকিয়ে রাত্রির ছোট বোনের কাছে গিয়ে রাত্রির মেয়েকে কোলে তুলে নিল। রাত্রির মেয়ের কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। রাফি, তোমায় আমি কি বলে ডাকবো? আপনার যেইটা ভালো লাগে ওইটা বলেন। আচ্ছা, এই পিচ্চিটার নাম কি? ওর নাম তানিশা রহমান মিষ্টি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তুলি কিছুক্ষণ ভেবে বলল, নাম ধরে তো ডাকা যাবে না। দুলাভাই বলে ডাকবো নাকি ভাইয়া বলে? তুলির কথা শুনে সবাই হেসে দিল। রাফি তুলির দিকে তাকিয়ে বলল, এত চিন্তা করেন না, একটা কাজ করেন, আমাকে মিষ্টির আব্বু বলে ডাকেন। রাফির কথা শুনে রাত্রির মুখে হাসি ফুটে উঠল। সবাই অনেকটা খুশি হলো। তুলি বলল, ওকে, মিষ্টির আব্বু। না, এইটা ডাকা ঠিক হবে না, এটা আপুই ডাকবে। আমি তার থেকে রাফি ভাইয়া বলে ডাকবো। আচ্ছা। আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই খাবার খেতে আসো। রাত্রির আম্মুর কথা শুনে সবাই খাবারের টেবিলের সামনে চলে গেল। রাত্রি রাফিকে একসাথে বসতে দিল। রাফির কোল থেকে কাজের মেয়েটা মিষ্টিকে নিল। মিষ্টি কান্না করতে লাগলো। রাফি কোলে নিলে সাথে সাথে মিষ্টির কান্না বন্ধ হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তুলি রাফিকে বলে, বাবা, মিষ্টি দেখি নতুন আব্বুকে পেয়ে অনেক খুশি। তুলির কথা শুনে সবাই হেসে দিল। রাফি মিষ্টিকে নিয়ে খেতে লাগলো। রাত্রি বলে উঠল, রাফি, ওকে রহিমা আফার কাছে দাও। এইভাবে ওকে নিয়ে খেতে তোমার সমস্যা হবে। রাফি রহিমার কাছে দিলে মিষ্টি কান্না করতে লাগলো। রাফি কোলে নিতে চাইলে রাত্রি বলে, সমস্যা নাই, ওই কান্না করতে করতে থেমে যাবে, তুমি খাবার খাও। কিন্তু পিচ্চি তো কান্না করছে। তুমি খাও, এত ভেবো না। রাফি খাবার তাড়াতাড়ি খেতে লাগলো। সবাই রাফির দিকে তাকিয়ে বলল, রাফি, আস্তে খাও, গলায় ঠেকে যাবে। ওকে বলে লাভ নেই, ছোট বাচ্চাদের কান্না ওর সহ্য হয় না, আর ও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার অভ্যাস আছে। রাত্রি রাফির দিকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। রাফি তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ার থেকে উঠে বলল, উনি মিষ্টিকে নিয়ে কোথায় গেল? আপুর রুমে। ওনার রুম কোন দিকে? তুলি রাফিকে রুম দেখিয়ে দিল। রাফি তুলির কথা শুনে সিঁড়ি ভেঙে উপরে উঠে বাম দিকে ঘুরে দৌড়ে যেতে লাগলো। মিষ্টির কান্নার শব্দ অনুসরণ করে রাত্রির রুমে চলে গেল। রাফি মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টিকে কোলে তুলে হাঁটাহাঁটি করতে লাগলো আর বলল, মিষ্টিটা কান্না করে না, বাবা তো চলে এসেছে, কান্না করো না। রাফি মিষ্টির কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। রাত্রি এসে দেখে রাফি মিষ্টিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে আর কান্না থামানোর চেষ্টা করছে। রাত্রি রুমে এসে দরজা লাগিয়ে দিল। পিছনে ঘুরে তাকিয়ে দেখে রাত্রি। রাফি রাত্রিকে বলল, দেখেন না, মিষ্টি তো কান্না থামাচ্ছে না। আমার কাছে দাও, ওর ক্ষুধা লাগছে তাই কান্না করছে। রাত্রি রাফির হাত থেকে মিষ্টিকে নিল। রাত্রি মিষ্টিকে শুয়ে দিয়ে দুধ খাওয়াতে যাবে। রাফি লজ্জা পেয়ে সোফায় বসে থেকে নিচের দিকে তাকিয়ে থাকলো। রাত্রি আয়নার ভিতর দিয়ে রাফিকে দেখে ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। রাত্রি রাফিকে বলল, তুমি চাইলে পাশে শুয়ে থাকতে পারো, কতক্ষণ এখানে বসে থাকবে? না, সমস্যা নাই। আচ্ছা, আমি কি মিষ্টির সাথে খেলা করতে পারি? না মানে আমি অন্যদিকে তাকাবো, প্রমিস। আসলে আমার বাচ্চা পোলাপাইন অনেক পছন্দ, ওদের দেখলে আদর করতে ইচ্ছে করে। আর মিষ্টি মামুনিকে যে সুইট একটা বাচ্চা, সব সময় কোলে নিয়ে থাকতে ইচ্ছে করে। তাই? আচ্ছা আসো। রাফি রাত্রির অনুমতি পেয়ে খুশি হয়ে মিষ্টির বাম পাশে বসে মিষ্টির পায়ে সুরসুরি দিতে লাগলো। মিষ্টি দুধ খাওয়া বাদ দিয়ে রাফির দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো, আবার দুধ খেতে লাগলো। রাফি আর মিষ্টির দুষ্টুমি দেখে রাত্রির খুশিতে চোখে পানি চলে আসলো। রাফির চোখ রাত্রির দিকে গেলে রাফি বলে উঠল, কি
কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? চোখে কিছু পড়ছে নাকি? ওয়েট, আমি দেখি। রাফি রাত্রির চোখ চেক করে বলল। কই, কিছু তো পেলাম না। চোখে কিছু যায় নাই জানো রাফি, আমি না একটা কথা ভাবছি। রাত্রির কথা শুনে রাফি ভ্রুকুচকে তাকিয়ে বলল। কি কথা? তুমিও মানুষ, সেও তো মানুষ ছিল। মিষ্টি তো তার নিজের রক্ত ছিল। তারপর কোনোদিন মিষ্টির দিকে ঘুরেও তাকায় নাই। মিষ্টির সাথে খেলা তো দূরের কথা, মিষ্টি যদি ওর পাশে শুয়ে কান্না করতো তারপরও একবার তাকিয়েও দেখার সময় হতো না। অনবরত নিজের গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত থাকতো। আর তুমি মিষ্টির সৎ বাবা আজ প্রথম দেখলে, তারপরেও তোমার চোখে ওর জন্য কত ভালোবাসা, কত মায়া, কত সুন্দর করে ওর সাথে খেলা করছো, দুষ্টুমি করছো। মিষ্টি কান্না করছে দেখে তুমি অল্প খাবার খেয়ে দৌড়ে ছুটে আসলে, অথচ তার নিজের বাবা দেখেও না দেখার ভান করতো। রাত্রি কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। রাফি রাত্রির কথা শুনে অনেক খারাপ লাগলো। মিষ্টির সাথে দুষ্টুমি করতে লাগলো আর বলল। ওর বাবা একজন হতভাগ্য একটা বাবা, যে নিজের ঘরে একটা জান্নাত থাকতেও সেই জান্নাতটার মূল্যায়ন করতে পারে নাই, তাই না আম্মু? কথাটা বলে মিষ্টির পেটে নাক ডুবিয়ে দিতে হাসাতে লাগলো। রাত্রি রাফির দিকে এক নজরে তাকিয়ে ভাবতে লাগলো। এই ছেলেটার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। এমনও মানুষ আছে পর সন্তানকে এইভাবে আপন করে নিতে পারে। আমি নিজেও তো কখনোই হয়তো পারতাম না। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল। এভাবে তাকিয়ে আছেন কেন? চিন্তা করবেন না, আমি কখনোই মিষ্টিকে কষ্ট দিব না। আর আপনি আমার সহধর্মিনী, আর মিষ্টি আপনার মেয়ে, তার মানে ওই আমারও মেয়ে। তাই একজন বাবা হিসেবে আমার মেয়েকে কিভাবে রাখলে ভালো থাকবে সেইটা সম্পূর্ণ আমার দায়িত্ব। রাফির কথা শুনে যেন রাত্রি নিজের চোখে পানি আর ধরে রাখতে পারল না। রাত্রি নিজের চোখ মুছতে মুছতে বলল। আমি জানি না তোমার মনের ভেতরে কি আছে। তুমি এইসব কথা মন থেকে বলছো নাকি আমাকে পটানোর জন্য বলছো আমি জানি না, কিন্তু আমি তোমার কথা যত শুনছি তত তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আমি যা বলি তাই করি, আর আমার মন থেকে করি। রাফি কিছু বলতে যাবে তখনই দরজায় নক করার শব্দ হলো। রাত্রি চোখ মুছে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। কে? আপু, আমি তুলি। কিছু বলবি? দরজা খোলো। রাফি খাট থেকে নেমে দরজা খুলতে চলে গেল। দরজা খুলতেই তুলি ভেতরে ঢুকে পড়ল। তুলির হাতে দুধের গ্লাস থেকে রাফি ভ্রুকুচকে তাকালো। তুলি দুধের গ্লাসটা টেবিলের উপরে রেখে বলল। এটা আম্মু পাঠিয়ে দিল আর মিষ্টিকে আমাকে দিতে বলল। আজকে মিষ্টি আমার সাথে ঘুমাবে। মিষ্টির তো মাঝরাতে ক্ষুধা লাগে, তুই ওকে সামলাতে পারবি? সমস্যা নাই, আমি চেষ্টা করব। রাত্রি চোখ দেখে বোঝা যাচ্ছে তুলির কাছে মিষ্টিকে দিতে চাচ্ছে না। রাফি বিষয়টা বুঝে বলল। মিষ্টি আমাদের সাথে থাক। দেখ, বাসর করবে নাকি? মিষ্টিকে ঘুম পাড়াতে পাড়াতে সকাল করে ফেলবে। আমি ওকে নিয়ে যাচ্ছি আর তোমরা এনজয় করো। আপনি যান, ওকে নিয়ে যেতে হবে না। আচ্ছা নিয়ে যাক, এক রাত তো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার এই সুন্দর মুহূর্তটা নষ্ট হোক। তুলি ওকে নিয়ে যা। তুলি মিষ্টিকে কোলে তুলে নিয়ে যেতে নিবে, সাথে সাথে রাফি তুলির কোল থেকে মিষ্টিকে নিয়ে বলল। আপনাকে তো বললাম আমার কোনো সমস্যা নাই, ওইখানে থাক। আর মিষ্টি থাকলে আমার সময়টা আরো ভালো কাটবে। আমার সময় নষ্ট হবে কেন? আপনি যান। তুলি রাফির কথা শুনে আর কিছু না বলে চলে গেল। রাফি দরজা লাগিয়ে দিয়ে খাটে এসে মিষ্টিকে শুয়ে দিল। রাত্রি রাফির দিকে তাকিয়ে বলল। তুমি এটা কেন করলে? এখন ওকে ঘুম পাড়াতে অনেক সময় লাগবে, সহজে ঘুমাতে চায় না ওই। সমস্যা নাই, ওই যতক্ষণ জেগে থাকতে পারে থাকুক, আমি অপেক্ষা করতে রাজি আছি। রাফি মিষ্টির পাশে শুয়ে থাকলো। মিষ্টিকে বুকের উপরে শুয়ে দিয়ে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। মিষ্টি ঘুমানো বাদ দিয়ে রাফির মুখে সেম ভাবে থাপড়াতে লাগলো। রাফি রাত্রি ফিক করে এসে দিল। রাফি হাসতে হাসতে বলল। দুষ্টু মেয়ে আমার, আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। রাফি কথাটা বলে মিষ্টিকে চুমু দিল। রাত্রি রাফির কাছ থেকে নিয়ে রাফিকে বলল। আমার কাছে দাও, আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। রাত্রি কথাটা বলে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। ঘুম পাড়াতে গিয়ে রাত্রি নিজেও ঘুমিয়ে যায়। রাফি রাত্রিকে ঘুমিয়ে যেতে দেখে কিছু না বলে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাত 3টায় রাত্রির ঘুম ভাঙলে রাফির কথা মনে পড়তেই সাথে সাথে ফোনের টর্চ চালিয়ে দেখে রাফি ঘুমিয়ে আছে। মিষ্টি রাফির হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
রাত্রি আস্তে আস্তে ক্যামেরা জ্বালিয়ে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলো। রাফির চোখে লাইট আলো পড়তেই রাফি নড়ে উঠল। রাত্রির সাথে সাথে ফোনের ক্যামেরা অফ করে দিল, ঘুমানোর ভান করে শুয়ে পড়ল। রাফি চোখ খুলে ফোন খুঁজতে লাগলো। ফোন খুঁজে টাইম দেখলো। রাফির স্ক্রিনের আলোতে মিষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ফোনটা রেখে স্টিল হয়ে শুয়ে থাকলো। একটুও নড়ল না। বেশ কিছুক্ষণ পর রাত্রি বলে উঠল, সরি, চোখ লেগে গেছিল। এখনো সকাল হয় নাই, তুমি চাইলে এখন তোমার বাসা সম্পূর্ণ করতে পারো। আপনি ঘুমান নাই? ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। ও আচ্ছা। রাত্রি ফোনের টর্চ জ্বালিয়ে আস্তে আস্তে মিষ্টির উপরে মশারি টানিয়ে দিয়ে তার উপরে কাপড় দিয়ে ঢেকে দিয়ে মিষ্টির মুখের উপরে ছায়া দিল। তারপর আস্তে আস্তে গিয়ে রুমের লাইট চালিয়ে দিল। রাফি শোয়া থেকে আধশোয়া হয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, কি হলো, লাইট দিলেন কেন? মিষ্টিকে তোমার দিকে শুইয়ে দাও। তুমি ওখান থেকে ওঠো। কেন? যা বলছি তাই করো। রাফি আস্তে আস্তে মিষ্টিকে ওর জায়গাটাতে শুয়ে দিল। রাত্রি রাফিকে বলল, রাফি, তুমি একটু 1 ঘন্টার জন্য ব্যালকনিতে যেতে পারবে? রাত্রির কথা শুনে রাফি ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন? যাও বলছি, পরে দেখতে পারবে। আর আমি যখন আসতে বলবো তখন আসবে। রাত্রি উপায় না পেয়ে ব্যালকনিতে চলে গেল। রাত্রি ব্যালকনির দরজা হালকা করে চাপা দিল। রাত্রি 1 ঘন্টার মধ্যে নতুন বউ সেজে খাটের উপরে ঘোমটা দিয়ে বসে বলল, রাফি, এখন আসো। রাফি আকাশের দিকে তাকিয়েছিল। রাত্রির কণ্ঠ পেয়ে ব্যালকনি দরজা খুলে ভিতরে ঢুকে খাটের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, এইটা কি? এত অবাক হচ্ছ কেন? আমার ঘুমটা খুলে দেখবে না? রাত্রির কথা শুনে রাফি আস্তে আস্তে রাত্রির পাশে বসে মুখের ওপর থেকে ঘোমটা সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনার দেনমোহর তো আমি পরিশোধ করি নাই, তাই আপনাকে স্পর্শ না করা উচিত। তোমার কাছে এখন কত টাকা আছে? বেশি না, 6000 মতো আছে। আচ্ছা, তুমি আমাকে আপাতত 6000 দাও, পরে আস্তে আস্তে পরিশোধ করে দিও। ওকে। রাফি খুশি হয়ে পকেট থেকে ওয়ালেট বের করে 6000 টাকা রাত্রির হাতে দিল। রাত্রি টাকাটা নিয়ে বলল, এখন আমাকে স্পর্শ করতে পারো। রাফি রাত্রির 2টা হাত ধরে হাতে চুমু খেয়ে রাত্রির দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি লজ্জা পেয়ে বলল, বুড়ি মানুষের দিকে এইভাবে তাকিয়ে কি দেখো? রাত্রির কথা শুনে রাফির রাগ হলো। রাফি শান্ত কণ্ঠে বলল, বাজে কথা বলবেন না, 25 বছরের মানুষ বুড়ি হয়ে যায় না। ও মা, তুমি আমার বয়সও জানো? আপনার জন্ম নিবন্ধন কাগজে দেখেছি। তোমার এত দিকে খেয়াল, বাহ। যাই হোক, আমাকে আমার ব্যক্তিগত চাঁদ দেখতে দেন তো। দেখো, তোমার ব্যক্তিগত চাঁদ আমি বাধা দেওয়ার কে? দেখতে দেন। তা কতক্ষণ এইভাবে তাকিয়ে দেখবে? আপনাকে দেখতে দেখতে সারা রাত পার করিয়ে দিতে চাই। তাই আদর করবে না নাকি? শুধু দেখেই যাবে? রাত্রি কথাটা বলে লজ্জা পেয়ে গেল। রাফি দুষ্টু মার্কা হাসি দিয়ে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আদর করতে পারি। তুমি না কিছুক্ষণ আগে বললে আমি তোমার ব্যক্তিগত চাঁদ, তাহলে আমার অনুমতি চাচ্ছ কেন? কথাটা বলেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। রাফি রাত্রির লজ্জা মাখা মুখ দেখে উত্তেজিত হয়ে গেল। আস্তে আস্তে রাত্রিকে শুয়ে দিয়ে গলায় কিস করতে লাগলো। কিস করতে করতে নিচের দিকে নামতে লাগলো। রাত্রি চোখ বন্ধ করে ফেললো। রাফির ঠোঁটের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। রাফি পেটে কিস করলেই সাথে সাথে রাত্রি রাফির মাথা পেটের সাথে চেপে ধরলো। রাত্রির পেটের উপর থেকে মুখ তুলে রাত্রির মুখের দিকে এগিয়ে গেলে রাত্রির ঠোঁট জড়া থরথর করে কাঁপতে লাগলো। রাফি আলতো করে 2টা ঠোঁট নিজের দখলে করে নিল। আস্তে আস্তে রাত্রির 2 হাত খাটের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। আদর করতে করতে সুখের সাগরে ভেসে গেল। রাফি রাত্রি 2জন ক্লান্ত হয়ে গেল। রাত্রি রাফির বুকে শুয়ে থেকে রাফির বুকের লোমগুলো নিয়ে খেলতে লাগলো। মাঝে মাঝে দুষ্টুমি করে টান দিতেই রাফি আহ বলে উঠলে রাত্রি বলল, ওলে ওলে, আমার বরটা বুঝি ব্যথা পেয়েছে। রাত্রির কথা শুনে রাফি বুকের উপর থেকে সরিয়ে নিচে ফেলে গালে আলতো করে কামড় দিয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলল, ওলে ওলে, আমার বউটা বুঝি ব্যথা পেয়েছে। রাফির কাণ্ঠ দেখে রাত্রি ফিক করে হেসে দিল। রাফিকে আলতো করে কয়েকটা কিল ঘুষিয়ে দিয়ে বলল, ফাজিল একটা, ঘুমাও। ঘুমাবো না, আপনাকে শান্তিতে জ্বালাতে দেন। এই দুষ্টু বরটা বলে কি? যা ঘুমাও, যাও ঘুমাও, সকালে উঠে নামাজ পড়তে হবে তো। আচ্ছা থাকেন, ঘুমাই।
সকালে উঠতে না পারলে নামাজটা পড়তে পারবো না। রাফি রাত্রির উপর থেকে উঠে প্যান্ট পরে উঠতে যাবে, রাত্রি টান দিয়ে বুকের উপরে শুয়ে দিয়ে বলল, এই যে মিষ্টির আব্বু, শুনছেন? ওই পাশে না ঘুমিয়ে আমার বুকে শুয়ে থাকুন না। বাবু ওইদিকে শুয়ে পড়ি, বাবু পড়ে যেতে পারে। পড়বে না, তুমি আমার পাশে শুয়ে থাকো। রাফি মিষ্টিকে রাত্রির দিকে আরেকটু টেনে নিয়ে এসেছে। রাত্রিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘুমালো। রাত্রি রাফির দিকে ঘুরে কপালে চুমু দিল। রাফি রাত্রির ঠোঁটে চুমু দিল। রাত্রি হাঁ করে তাকালে রাফি মিটিমিটি হেসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে আজানের ধ্বনিতে ঘুম ভেঙে রাফি বুকের উপরে ভারী কিছু অনুভব করলো। চোখ খুলে দেখে রাত্রি জড়িয়ে ধরে শুয়ে আছে। রাফি মিষ্টি করে হাসি দিয়ে রাত্রির মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিলে রাত্রির চোখ খুলে সাথে সাথে ঠোঁটে চুমু দিল। রাফি ফিক করে হেসে দিয়ে বলল, কি ব্যাপার, আমার বউটা কি জেগে আছে নাকি? রাফি খাট থেকে উঠে রাত্রিকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে চলেন দুইজন একসাথে গোসল করে নামাজ পড়ে নেই। আমাকে ছাড়ো, আমার লজ্জা করছে। ওলে ওলে, আমার বউটা লজ্জা পেলে তো আপনাকে অনেক সুন্দর লাগে। রাফি হেসে দিল। হেসে রাত্রিকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুজন গোসল করতে লাগলো। রাফি রাত্রির সাথে দুষ্টুমি করলে রাত্রি দৌড়ে তোয়ালা নিয়ে রুমে চলে আসে। রাফি ধরতে বের হবে তার আগে রাত্রি দরজা লাগিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, দুষ্টু ছেলে, আমি আগে পোশাক পরিবর্তন করব, তারপর দরজা খুলবো। বউ, ও বউ, দরজা খুলেন না, আর দুষ্টুমি করব না। সত্যি করবে না তো? না করব না, শুধু আদর করব। রাত্রি রাফির কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, ফাজিল একটা, যাও, দরজা খুলবো না। কথাটা বলে রাত্রি শরীর মুছে আলমারি থেকে শাড়ি বের করে পরতে লাগলো। রাফি দরজার কাছ থেকে সরে গিয়ে গোসল করে নিল। রাত্রি শাড়ি পরে আস্তে আস্তে ওয়াশরুমে দরজাটা খুলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। রাফি গোসল করে তোয়ালা পরে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রাফি দরজা খুলে বের হয়ে দেখে রাত্রি চুল শুকাচ্ছে। রাফি আস্তে আস্তে গিয়ে রাত্রিকে পিছন থেকে পেটে হাত দিতেই রাত্রি কেঁপে উঠল। রাফি আস্তে করে টান দিয়ে নিজের সামনে নিয়ে এসেছে। গলায় চুমু দিলে রাত্রি কেঁপে উঠতে লাগলো। আস্তে আস্তে ঠোঁটের দিকে যাবে তখনই রাত্রি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই দুষ্টু, কেবল গোসল করছি, নামাজ পড়তে হবে, এখন এইসব না। ওকে, কিন্তু নামাজের পরে কিন্তু। ওকে ওকে। রাত্রি কথাটা বলে ওয়াশরুমে গিয়ে উজু করতে চলে গেল। রাফি শার্ট প্যান্ট পরে ওয়াশরুমে ঢুকলে রাত্রি ওয়াশরুম থেকে বের হয়ে গেল। রাফি উজু করে বের হয়ে দেখে রাত্রি জায়নামাজ বিছিয়ে রেখেছে। রাফি রাত্রির সামনে জায়নামাজে গিয়ে দাঁড়ালো আর রাত্রি পিছনে দাঁড়িয়ে দুজন নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করে রাত্রির কোলে মাথা দিতে যাবে তখনই খেয়াল করে মিষ্টি হাত পা ছুঁড়ে। রাফি উঠতে যাবে তখনই রাত্রি বলল, কি হলো, শুয়ে যাচ্ছ কেন? আমাদের রাজকুমারী জেগে গেছে, একাই খেলা করা শুরু করছে। রাত্রি পিছনে ঘুরে দেখে সত্যি মিষ্টি জেগে গেছে। দুজন উঠে মিষ্টির কাছে গেল। রাফি মিষ্টির সাথে খেলতে লাগলো। রাত্রি বলল, আজকে অবাক করা বিষয়, তুমি আসাতে মিষ্টির অনেক পরিবর্তন দেখছি। গতকাল রাতে একটুও জ্বালাতন করলো না, আবার নামাজ পড়ছি, একাই খেলছে, একটুও কান্না করলো না। মিষ্টি বুঝে গেছে ওর আব্বু ওর কাছে সব সময় থাকবে, তাই কান্না করার কোনো দরকার নাই, তাই না মিষ্টি মামনি? কথাটা বলে রাফি মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টি রাফির কথার সাথে সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো। রাত্রি এটা দেখে বলল, বাবা, তোমার মেয়ে তোমার সাথে কথা বলার চেষ্টা করছে? হি হি হি, মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, আর মেয়ে আমাকে আব্বুর হিসাবে মেনে নিয়েছে, তাই না মিষ্টি? তুমি আমাকে আব্বু হিসেবে মেনে নিয়েছো তো, তাই না? রাফির কথা অনুযায়ী মিষ্টি হাসতে লাগলো। রাত্রি রাফি আর মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে লাগলো। রাত্রি রাফিকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো, চোখের পানি ছেড়ে দিল। রাফি বলল, কি হয়েছে, কান্না করছেন কেন? আমি কখনো ভাবতেও পারি নাই আমি তোমার মতো কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে পাবো। আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি একটা নারী, যে প্রথম স্বামীর ভালোবাসা না পেলে কি হবে, দ্বিতীয় স্বামীর ভালোবাসা এত পাচ্ছি, আমার সকল কষ্ট যেন দূর হয়ে যাচ্ছে। আচ্ছা রাফি, তুমি সারা জীবন এমন থাকবে তো? ভবিষ্যৎ পাল্টে যাবে না তো? রাফি পিছনে ঘুরে রাত্রির চোখে পানিগুলো এক হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, আমি আপনাকে কথা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব আপনাকে সব সময় এভাবে ভালোবাসার। আমি কথা দিতে পারছি না বলে যে আমি আপনাকে ছেড়ে চলে যাব এইটা ভেবেন না। আমি মানুষ, আপনার মন কখন কেমন পরিবর্তন হয়ে যাবে আমি নিজেও তা জানি না, কিন্তু
আমি সবসময় চেষ্টা করব আপনার ভালো রাখার, কষ্ট না দেওয়ার। এমন কথা বলো না, আমাকে ধোকা দিও না। তুমি যদি আমায় ধোকা দাও তাহলে বিশ্বাস, ভালোবাসা এই দুইটা শব্দ আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে। আমি হয়তো দেহে বেঁচে থাকবো, কিন্তু ভেতরে একেবারের জন্যই মরে যাব। চুপ করেন, এমন কিছুই হবে না। আপনি আমার স্ত্রী, আপনি আসেন, আপনি থাকবেন সারা জীবন। যাই হোক, এইসব বাদ দেন। আমি বাবুকে নিয়ে বাহিরে হাঁটতে গেলাম। ওয়েট করো, ওকে খাওয়াই নেই, তারপর নিয়ে যাও। রাত্রি মিষ্টিকে নিয়ে দুধ খাওয়াতে লাগলো আর রাফি বসে থেকে দেখতে লাগলো। রাফির এক আঙ্গুল মিষ্টি ধরে থাকলো। রাফি মিষ্টির হাতে চুমু দিল, তারপর রাত্রির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বউ, আপনি এত সুন্দর আবার মিষ্টি, কত কিউট একটা বাচ্চা। তারপর আপনার এক্স স্বামীর পর নারীর প্রেমে কিভাবে পড়লো? আসলে আমার সাথে ওর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। ওই আমাকে নাকি বিয়ে করতে চায় নাই, ওর আব্বু আম্মুর কথা মতো আমাকে বিয়ে করে। 1 বছর ভালোই আমার সাথে সংসার করছে, কিন্তু আস্তে আস্তে ওর ব্যবহার পশুদের মতো হতে লাগলো। দিন রাত মদ খেত, রাতের বেলা হইলেই আমার উপরে শারীরিক নির্যাতন করত। আমি কিছু বললে আমার গায়ে হাত তুলতো, গালাগালি করত। আমি তারপর কখনোই কাউকে বলিনি। আরো 1 বছর সংসার করার পর খোঁজ খবর নিয়ে জানতে পারি ওর গার্লফ্রেন্ড আছে। ওই ওকে অনেক ভালোবাসে। ওর গার্লফ্রেন্ড যা বলে ওই তাই করে। ওর গার্লফ্রেন্ডের রাগ সব আমার উপরে খাটাতো। আমি একদিন প্রতিবাদ করলে আমাকে অনেক মেরেছিল। 3 দিন হসপিটালে ছিলাম। আব্বু আম্মু রেগে ডিভোর্স লেটার পাঠাতে বলেছিল, কিন্তু আমি রাজি হই নাই। আমি ভেবেছিলাম পোলাপাইন হইলে হয়তো একটু হলেও ভালো হতে পারে। মিষ্টি হওয়ার পর আরো বেড়ে গেল। মিষ্টিকেও দেখতে পারে না। যখন আর সহ্য করতে পারলাম না, তখন উপায় না পেয়ে ডিভোর্স দিতে বাধ্য হই। রাত্রির কথা শুনে রাফি বলল, এইসব ছেলেদের উপরে আমার এই জন্য রাগ হয়। বাবা মাকে যদি রাজি করাতে পারবি না, তাহলে প্রেম করতে যাস কেন? আর অন্য একটা মেয়েকে বিয়ে করে পরে ওই মেয়েটাকে জ্বালানোর কি দরকার? হুদাই মেয়েটার জীবন নষ্ট করস। এইসব ছেলেদের ইচ্ছে করে মেরে একদম কবরে পাঠিয়ে দেই। এমনিতে হারাম রিলেশন করে, আবার বিয়ে করে প্রেমিকার সাথে পরকীয়া শুরু করে দেয়। জানো, ওকে আমি অনেকটা ভালোবাসতাম। আমি চেয়েছিলাম সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু যখন মেয়ের উপর অত্যাচার করতে লাগলো তখন আর সহ্য হলো না। বাচ্চা একটা মেয়ে, ওর সাথে খারাপ ব্যবহার করছে। জানো একবার কি হয়েছিল? আমি মিষ্টিকে রেখে রান্না করতে গেছি। ওকে বলেছিলাম মিষ্টিকে দেখে রাখতে। মিষ্টি কান্না করছিল আর বিরক্ত হয়ে মিষ্টির মুখের উপরে বালিশ রেখে দিয়েছিল। আমি রুমে মাথা ব্যথার মেডিসিন খেতে না আসলে হয়তো আমার মেয়েটা মারাই যেত। রাত্রির কথা শুনে রাফির রাগে শরীর কাঁপতে লাগলো। রেগে বলল, ওই কি মানুষ নাকি জানোয়ার? নিজের সন্তানের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। ছি। আমি জানি না। আচ্ছা থাকেন, আমি ওকে নিয়ে গেলাম। ওয়েট করো, ওর পোশাকটা পরিবর্তন করে দেই। রাত্রি মিষ্টিকে রাফির কাছে রেখে মিষ্টির জামা প্যান্ট নিয়ে এসেছে। পরিয়ে দিতে গেলে মিষ্টি দুষ্টুমি করতে লাগলো। রাফি মিষ্টিকে 2 হাত ধরে থাকলো। রাত্রি জামা প্যান্ট পরে নিল। তারপর রাফি মিষ্টিকে কোলে নিয়ে ঘাট থেকে নেমে রাত্রির কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। রাত্রি ওদের পিছন পিছন গিয়ে সদর দরজা লাগিয়ে দিয়ে আসলো। রাফি মিষ্টিকে নিয়ে হাঁটাহাঁটি করে 8টার দিকে বাসার দিকে রওনা দিল। আর এইদিকে রাত্রিকে বসে থেকে টিভি দেখতে দেখে রাত্রির আম্মু বলে উঠল, কি ব্যাপার, তুই এখানে? মিষ্টি কোথায়? ও কি ঘুমাচ্ছে? না, উনি তার বাবার সাথে হাঁটতে গেছে। আমি শুনলাম মিষ্টি নাকি রাতে তোদের কাছে ছিল। রাফি রাগ করে নাই? তুই গতকাল রাতে মিষ্টিকে তুলির কাছে রাখলেই পারতি। বাইরের একটা ছেলে, রাগ হওয়া স্বাভাবিক। আম্মু, তুমি যা ভাবছো তেমন কিছুই হয় নাই। রাফি নিজেই মিষ্টিকে রেখে দিয়েছিল। আমি বলেছিলাম, কিন্তু রাফি শোনে নাই। আম্মু জানো, রাফি না অনেক ভালো। জানি একদিনে কখনোই কাউকে চেনা যায় না, কিন্তু আমার মন বলে ও যা বলে, যা করছে ওই মন থেকেই করছে। মিষ্টিও রাফিকে অনেক পছন্দ করে। রাফি যা বলে মিষ্টিও মুখে জবাব দেওয়ার চেষ্টা করে। জানো, ওই সারা রাত কত জ্বালাতন করে। গতকাল একদম করে নাই। সকালে উঠে একাই হাত পা ছোড়াছুড়ি করছিল। ওদের দুজনকে দেখলে মনে হয় সত্যিকারেই রাফি ওর আব্বু আর ও রাফির মেয়ে। রাত্রির কথা শুনে ওর আম্মু রাত্রির পাশে বসে বলল, আমরা তাহলে রাফিকে তোর জন্য চয়েস করে ভুল করি নাই। একে বলে আদর্শ মায়ের আদর্শ ছেলে। রাফি আমাদের অফিসে জব করে। আমি সব সময় ওকে খেয়াল করতাম। ও অফিসের সবার আগে আসবে, সব কাজ নিজের মনে করে কাজ করে।
এখন পর্যন্ত ওর কোনো রিপোর্ট আমার কাছে নাই। তোর আব্বু অনেক পছন্দ ছিল, কখনো বলে নাই রাফির সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারে রাফির এই দুনিয়াতে ওর আম্মু ছাড়া কেউ নাই। বস্তির সবাই ওদের অনেক প্রশংসা করেছে। রাত্রির আম্মু আর কিছু বলতে যাবে তখনই রাফির আম্মু এসে হাজির হলে রাত্রি উঠে রাফির আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, আপনার শরীর এখন কেমন? রাতে ভালো ঘুম হয়েছে কি? কোনো অসুবিধা হয় নাই তো? রাত্রির দিকে মিষ্টি করে হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুম হয়েছে। ওর শরীরটাও মোটামুটি ভালো আছে। আর তুমি আমাকে আম্মু বলতে পারো না, আন্টি কি? হ্যাঁ, ও হ্যাঁ, দাদুমণি রাফি কোথায়? ওরা বাইরে হাঁটাহাঁটি করতে গেছে। আর সরি আম্মু। আচ্ছা আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। আম্মু তুমিও কি খাবে? তাহলে তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা নিয়ে আয়। রাফির আম্মুকে বসিয়ে দিয়ে রাত্রি চা বানাতে চলে গেল। রাফির আম্মু আর রাত্রির আম্মু দুজনে বসে গল্প করতে লাগলো। রাফি সদর দরজায় নক করতেই রাত্রি দুজনকে চা দিয়ে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে রাফি আর মিষ্টি দাঁড়িয়ে আছে। রাফি একদম ঘেমে গেছে। রাত্রিকে দেখে মিষ্টি কোলে উঠল। রাত্রি শাড়ির আঁচল দিয়ে রাফির মুখের বুকের ঘাম মুছে দিতে দিতে বলল, বাপ বেটির হাঁটাহাঁটি হয়ে গেছে? হয়ে গেছে। আম্মু কি উঠেছে? সবাই উঠে গেছে, তুমি বসো, আমি চা বানিয়ে দেই। কথাটা বলে তিনজন বসার ঘরে চলে গেল। গিয়ে দেখে তুলি রাত্রি চা নিয়ে খাচ্ছে। রাত্রিকে দেখে মিঠে মিঠে হাসতে লাগলো। রাত্রির রাগের লোক নিয়ে তাকালো, পরে আবার হেসে দিল। রাফি সবার সামনে গিয়ে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রাফি ওর আম্মুর কাছে বসে বলল, আম্মু, আপনাকে নিয়ে হসপিটালে যাব, আপনি কষ্ট করে একটু রেডি হয়ে নিয়েন। আচ্ছা, দাদুমণিকে আমার কাছে দাও তো। রাত্রি রাফির আম্মুর কোলে নিয়ে রান্নাঘরে যেতে নিবে তখনই রাফি বলল, আপনি কি চা নিয়ে আসতে যাচ্ছেন নাকি? ওয়েট, আমি একটু চা বানানো দেখব। রাফি কথাটা বলে রাত্রির পিছন পিছন রান্নাঘরে গেল। রাত্রি রাফিকে চা বানাতে দেখাতে যাবে তখনই রাফি পিছন থেকে জড়িয়ে ধরে বলল, চা বানাতে হবে না, 1 কাপ হইলে দুইজন একসাথে খাবো। এই ফাজিল ছাড়ো, কেউ এসে যাবে কিন্তু। কেউ আসবে না। রাফি রাত্রিকে নিজের দিকে ঘুরিয়ে চা কাপে ঢেলে রাত্রিকে খেতে দিল। রাত্রি চুমুক দিতেই ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমু দিয়ে বলল, আহ কি মজা। রাফির কথা শুনে রাত্রি ফিক করে হেসে দিয়ে বলল, সরো ফাজিল, চিনি ছাড়া চা মজা হয় কিভাবে? রাফি রাত্রির ঠোঁটে চুমু দিয়ে বলল। এই তো চিনি নিয়ে নিলাম। রাত্রি রাফির পাগলামি দেখে হাসতে লাগলো। রাফি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি হাসতে হাসতে সামনের দিকে ঘুরে চায়ের কাপে চিনি দিয়ে গুলাতে লাগলো। তুলি চায়ের কাপ রাখতে এসে ওদের এসব দেখে জোরে হেসে উঠলে সাথে সাথে রাফি হাসির শব্দ শুনে পিছনে ঘুরে তুলিকে দেখে বলল, বাহ, কি রোমান্টিক দুলাভাই আমার। শুনো, রোমান্স রুমে গিয়ে করো, রান্নাঘরটা ছেড়ে দাও। রাত্রি তুলির কথা শুনে রাগের লোক নিয়ে রাফির দিকে তাকালে রাফি মাথার পিছনে হাত দিয়ে বলল, আপনি এখানে কি করছেন? আমি তো চায়ের কাপগুলো রাখতে এসেছি। আমি সত্যি ভাবতে পারি না এমন দৃশ্য দেখব, আগে জানলে আসতাম না। কথাটা বলে হাসতে হাসতে বের হয়ে গেল। রাফি রাত্রিকে আবার ধরতে যাবে। রাত্রি হালকা করে ধাক্কা দিয়ে বলল, যাও তো রুমে। তুলি না হয়ে যদি আম্মু আসতো তাহলে কি হতো? যাও এখান থেকে। আরে বাবা, এভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? চাটা তো খেতে দেন। রাত্রি রাফির হাতে চাটা দিয়ে চলে গেল মিটিমিটি হেসে। রাফি অসহায়ের মতো রাত্রি চলে যাওয়ার দিকে তাকিয়ে চা খেতে লাগলো। চা খেয়ে কাপ ধুয়ে রান্নাঘর থেকে বের হলো। তুলি রাফিকে দেখে হাসা শুরু করলো। রাফি লজ্জা পেয়ে গেল। রাফির আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? তুমি দেখছি অনেকক্ষণ ধরে হাসছো, আমাদের বলো, আমরাও একটু হাসি। রাফির আম্মুর কথা শুনে রাফি লজ্জা পেয়ে গেল। তুলির দিকে রাগের লোক নিয়ে তাকাতেই তুলি হাসতে হাসতে বলল, আন্টি, ওইটা আপনাদের শোনানো যাবে না। তুলি, তোর ভার্সিটিতে ক্লাস আছে, রেডি হওয়া বাদ দিয়ে এইখানে বসে থেকে হিহি করে হাসছিস কেন? আপু, আজকে শুক্রবার। ও যা পড়তে বসে গা। আমাকে যেতে হবে না, তুমি আর ভাইয়া রুমে যাও, তোমাদের রুমে যাওয়া দরকার। কথাটা বলে তুলি হাসতে লাগলো। রাফির আম্মু রাত্রির আম্মুর বুঝতে বাকি রইল না। রাত্রির আম্মুর আগে লোক নিয়ে তাকালে তুলি হাসি থামিয়ে চলে গেল। রাত্রি সোফায় বসলে রাফি সিঁড়ি ভেঙে উপরে
চলে গেল। 10টার দিকে রাফি রেডি হয়ে নিচে নামলো। খাবার খেয়ে ওর আম্মুকে নিয়ে বের হলো। রাত্রি যেতে চাইলে রাফি নিল না। রাফি বাইরে গিয়ে একটা রিক্সা নিল। দুজন উঠে হসপিটালের দিকে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই হঠাৎ রাফির আম্মু বলে উঠলো, রাফি, তুমি আমার জন্য এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিলে? আম্মু, আপনি তো আমাকে বলেছেন সব সময় ভালো কাজ করতে, আর ডিভোর্সি মেয়েকে বিয়ে করা তো খারাপ কিছু না। আর উনি অনেক ভালো, ওনার আব্বু আম্মুও অনেক ভালো, সেখানে আমার কোনো সমস্যা নাই। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, উনি যদি খারাপ হতো তাহলে আমাকে কখনোই বিয়ের সময় বলতো না। টাকা কর্জ দিবে তাকে বিয়ে করতে হবে না, উনি আমাকে বারবার ভেবে দেখতে বলছে। আম্মু, আমি ওনার সাথে যতটা মিশে বুঝলাম, উনি শুধু একটু ভালোবাসা চায়, আর ভালোবাসা দিতে তো আর পয়সা লাগে না, একটু ভালো ব্যবহার, একটু ভালোবাসা পেতে চাই। হ্যাঁ, আমারও রাত্রিকে অনেক ভালো লেগেছে। কথা বলার ধরন, ভঙ্গি অনেক ভালো, কিন্তু তুমি আমার একমাত্র সন্তান। আমি চাচ্ছিলাম না আমার জন্য তুমি এভাবে বিক্রি হয়ে যাও। আম্মু, আমি বিক্রি হয়েছি, এটা আমি মানছি, চিন্তা করবেন না। আপনি সুস্থ হয়ে যান, আর আমি আবার পড়াশোনা শুরু করব, সাথে জব করব। ইনশাল্লাহ একদিন আমি ঠিক ওনার 15 লাখ টাকা ফিরিয়ে দিব। ফিয়া আমার নীলহা। রাফি আর রাফির আম্মু দুজন গল্প করতে করতে হসপিটালে চলে গেল। হসপিটালে গিয়ে চেক আপ করে ডাক্তারের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হলো। রাত্রে অনেকবার কল দেওয়াতে রাফি কল ব্যাক করলো। কল রিসিভ করতেই রাফি বলল, আসসালামু আলাইকুম, আপনি কল দিয়েছিলেন, দুঃখিত খেয়াল করি নাই, ফোনটা মিউট করা হয়েছিল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা এখন কোথায়? আমরা কেবল হসপিটাল থেকে বের হইলাম। মিষ্টি আম্মু কি করে? দুধ খাচ্ছে। ও আচ্ছা, থাকেন, বাসায় গিয়ে কথা হবে। রাফি কথাটা বলে যে ফোনটাকে রাখতে যাবে, সাথে সাথে রাফির আম্মু রাফিকে ধাক্কা মেরে ফেলে দিল। রাফি সোজা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেয়ে হাতে ব্যথা পেয়ে পড়ে গেল। রাফি একটা শব্দ শুনে সামনের দিকে তাকাতেই দেখে একটা ট্রাক রিক্সাটা ভেঙে গুঁড়া করে ফেলছে। রাফির আম্মু রিক্সার সাথে ঝুলে পড়ে আছে, রিক্সাওয়ালার সামনে চাকার নিচে পড়ে আছে। রাফি চিৎকার দিয়ে উঠল। আম্মু, কথাটা বলে রাফি উঠে দৌড়ে গিয়ে ওর আম্মুর কাছে চলে গেল। সবাই রাফিদের ঘিরে ধরলো। রাফি ওর রিক্সা সরিয়ে দিয়ে ওর আম্মুকে ধরে কোলে শুয়ে দিয়ে ডাকতে লাগলো, আম্মু, এই আম্মু, চোখ খুলেন। আম্মু, এই আম্মু, আমার অনেক ভয় করছে। আম্মু, চোখ খুলেন না। রাফির ডাকাডাকিতে রাফির আম্মু জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে রাফির গালে হাত দিতে বলল। আপু, তুমি ঠিক আছো? রাফির আম্মু কথাটা বলে রাফির কোল থেকে ঢলে পড়লো। মুখের কাছ থেকে হাত পড়ে গেল। রাফি চিৎকার করে উঠল। একজন চেক করে বলল রাফির আম্মু আর বেঁচে নেই। রাফি যেন পাগলের মতো করতে লাগলো, আম্মু গো, ও আম্মু, আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। আম্মু গো, ও আম্মু, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আপনি যে আমার শেষ ভরসা ছিলেন, সেই আপনি আমাকে একা করে চলে গেলেন। আম্মু গো, ও আম্মু, এভাবে চলে যাইয়েন না। রাফির কান্না শুনে সবার চোখে পানি, আর ধরে রাখতে পারলো না। আর এদিকে রাত্রির ফেসবুকিং করছিল। হঠাৎ একটা লাইভ দেখে চোখ থমকে গেল। রাত্রির হাত থেকে ফোন পড়ে গেল। রাত্রি এক মুহূর্ত অপেক্ষা না করে মিষ্টিকে রেখে দৌড়ে নিচে নেমে গেল। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, রাত্রি কোথায় যাচ্ছিস? এভাবে দৌড়াচ্ছিস কেন? আম্মু, রাত্রিকে দেখো। আম্মু, রাফি। রাত্রি এইটুকু কথা বলে দৌড়ে বের হয়ে গেল। রাত্রি ওর গাড়ির চাবির জন্য আবার দৌড়ে ভিতরে এসেছে। ওর আম্মুর রুম থেকে গাড়ির চাবি নিয়ে দৌড়ে চলে গেল। গাড়ি নিয়ে সোজা অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে দেখে কেউ নাই, কিছু মানুষ শুধু আফসোস করছে। রাত্রি নেমে ওনাদের জিজ্ঞেস করলো, ভাই, এখানে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মানুষগুলো কোথায় গেছে? লোকটা বলে দিল পুলিশ এসে নিয়ে গেছে। রাত্রি আর দেরি না করে থানার উদ্দেশ্যে বের হলো। থানায় গিয়ে দেখে রাফি ওর আম্মুর পাশে বসে পাগলের মতো কান্না করছে। রাত্রি গেলে রাফি রাত্রিকে জড়িয়ে ধরে বলল, আপনি এসেছেন, আম্মুকে বলেন না চোখ খুলতে। আম্মু কেন চোখ খুলছে না? আম্মু কি বুঝতে পারছে না আমি তাকে এই অবস্থায় দেখতে পারছি না? আম্মুকে বলেন না আমার সাথে কথা বলতে, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। রাফির কান্না শুনে, রাফির পাগলামি দেখে ওইখানে থাকা পুলিশদের চোখে পানি চলে এসেছে। রাত্রি নিজেকে ধরে রাখতে পারলো না, রাফিকে বুকে জড়িয়ে বলল, রাফি, শান্ত হও। আন্টি আর কোনোদিন তোমার সাথে কথা বলবে না। আন্টি যে আর বেঁচে নেই। রাফি, এভাবে ভেঙে পড়ো না। না, আপনি মিথ্যা বলছেন।
আমার আম্মু বেঁচে আছেন। এই আম্মু ওঠেন না, সবাইকে প্রমাণ করে দেন আপনি বেঁচে আছেন। রাফি পাগলামি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। রাত্রির আম্মু আব্বুকে কল দিলে থানায় আসতে বলল। সবাই চলে আসলে রাত্রি ওর আম্মু আব্বুকে কল দিয়ে থানায় আসতে বলল। সবাই চলে আসলে পুলিশের সাথে কথা বলে রাফির আম্মুকে আর রাফিকে নিয়ে চলে আসে। রাফির জ্ঞান ফিরলে আম্মু বলে চিৎকার করে ওঠে। রাফিকে রাত্রি শক্ত করে ধরে বলল, রাফি এভাবে ভেঙে পড়ো না। রাফি, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। শেষবারের মতো তোমার আম্মুকে দেখে নাও। যাও রাফি। রাফি দৌড়ে ওর আম্মুর খাটিয়ার কাছে গিয়ে লাস্ট বারের মতো মুখটা দেখে কান্না করতে লাগলো। রাত্রির আব্বু রাফিকে ধরে নিয়ে গেল। রাফিকে পাঞ্জাবি পরিয়ে অজু করিয়ে নিয়ে গেল। জানাজা পরিয়ে রাফির আম্মুকে কবর দিতে চলে গেল রাত্রিদের নিজস্ব কবরস্থানে। রাফি ওর আম্মুকে কবর দিয়ে দিল। সবাই চলে গেলেও রাফি কবরের পাশে বসে থেকে কান্না করতে করতে বলল, আম্মু গো, আমি নিজেকে সামলাতে পারছি না। আমি জানি এভাবে কান্না করা আমার ঠিক হচ্ছে না, কিন্তু আম্মু, আমি আমার মনকে কিভাবে বোঝাবো? আপনি যে আমার প্রাণ ছিলেন, প্রাণ চলে গেলে কিভাবে নিজেকে সামলাবো আম্মু? রাফি কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাত্রির আব্বু রাফিকে ধরে তুলে নিয়ে যেতে লাগলো। রাফি দৌড়ে আবার কবরের পাশে গিয়ে কান্না করতে করতে বলল, আঙ্কেল, আমি আম্মুকে ছাড়া কিভাবে একা চলে যাব? আমি যে আম্মুর মুখ না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। আম্মুর মুখে বাবা ডাক না শুনলে যে আমার ঘুম ভাঙতে চায় না। আঙ্কেল, আমার আম্মু তো আমায় ছেড়ে চলে গেল। আম্মু কেন আমাকে তখন ধাক্কা দিল? আজ যদি আম্মুর সাথে একসাথে চলে যেতে পারতাম তাহলে ভালো হইতো। রাফির কথাগুলো শুনে রাত্রির আব্বু চোখের পানি মুছে রাফিকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলো। 5 দিন পর রাত্রি রাফির কাছে বসে বলল, রাফি এভাবে না খেয়ে কতদিন থাকবে? তুমি কি ভাবছো তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখে তোমার আম্মু অনেক ভালো থাকবে? আপনার যদি প্রিয় মানুষ মারা যেত তাহলে বুঝতে পারতেন। আপনার তো হারাই নাই, হারিয়েছে তো আমার। তাই আমার ব্যথা আমি বুঝবো, আপনি আমার ব্যথা অনুভব করতে পারবেন না। রাফি কথাটা বলে ব্যালকনির দিকে চলে গেল। রাত্রি আর কিছু বলল না। রাত্রির মনটা খারাপ হয়ে গেল। রাত্রি মিষ্টিকে কোলে নিয়ে মিষ্টিকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে রাফির ফোনে কল আসলে রাফিকে রাত্রি ডাক দিল। রাফি, তোমার ফোন বাজে। রাফি ব্যালকনি থেকে এসে ফোনটা হাতে নিয়ে দেখে থানা থেকে কল দিয়েছে। রাফি কলটা রিসিভ করলে পুলিশ রাফিকে যা বলল রাফি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পুলিশ রাফিকে বলল, আপনাদের গাড়িতে ইচ্ছে করে ধাক্কা দেওয়া হয়েছিল। আমি ড্রাইভারকে ধরছি। ওনাকে মারার পর সব সত্যি বলে দিয়েছে। রাফি কথাটা শুনে, ওনাকে কে মারতে বলছে? পুলিশ বলল, শফিক তালুকদার। কথাটা শুনে অবাক হয়ে গেল। রাফি বলল, শফিক তালুকদার? আচ্ছা, ওনাকে ছেড়ে দেন, বাকিটা আমি দেখছি। পুলিশ রাফির কথা শুনে অবাক হয়ে গেল। আপনি কি বলছেন? উনি আপনার আম্মুকে মেরে ফেলেছে আর আপনি তাকে ছেড়ে দিতে বলছেন? রাফি এক হাত মুঠো করে বলল, ওনার কি দোষ? আসল কালপিট যে তাকে ধরতে পারবেন না। তাকে ধরার জন্য অনেক প্রমাণ লাগবে। হুদাই ওই লোকটাকে ধরে লাভ নাই। ওকে একদিন জেলে রাখতে পারবেন না। একবার বাহিরে নিয়ে যাবেন তো ওনার মৃত্যু নিশ্চিত। রাফির কথা শুনে অবাক হয়ে গেল। পুলিশ বলে, লোকটা অলরেডি মারা গেছে, বিষ খেয়েছিল মনে হয়। আচ্ছা, আমি রাখছি, পরে আপনার সাহায্য লাগলে জানাবো। রাফি কথাটা বলে ফোনটা রেখে হাতের কাছে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারলো আর চিৎকার করে উঠল। রাত্রি ভয় পেয়ে গেল। রাফি হাঁটু গেড়ে বসে পড়ল। কান্নায় ভেঙে পড়তে লাগলো আর বলতে লাগলো, আমি আপনাকে শান্তিতে থাকতে দিব না। আমি আপনাকে তিলে তিলে মেরে ফেলবো। আমার থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছেন, আমি আপনার থেকে সব কিছু কেড়ে নিব। কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাত্রি রাফির কাঁধে হাত দিয়ে বলল, রাফি, কে কল করেছিল আর কি হয়েছে? বিড়বিড় করে কি বলছো? আমার আম্মুকে ওরা বাঁচতে দিল না। আমার আম্মুকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল। আমাকে নিয়ে এত দূর চলে এসেছে, তারপর ওই আমার আম্মুকে মেরে ফেললো। কার কথা বলছো? আমার জন্মদাতা পিতার কথা বলছি। রাফির কথা শুনে রাত্রি যেন থমকে গেল। রাত্রি রাফিকে বলল, কি বলছো? তোমার আব্বু কোথা থেকে আসলো? রাফি বসা থেকে উঠে চোখ মুছতে মুছতে বলল, না, আমি আর কাঁদবো না। আমি আমার আম্মুর মৃত্যু প্রতিশোধ নিতেই হবে। আমার থেকে আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছে না, আমি ওদের প্রতিটা ঘুম নির্ঘুম করে ছাড়বো। রাফি কথাটা বলে আলমারি থেকে ব্যাগ বের করে জামা কাপড় তুলতে লাগলো ব্যাগে। রাত্রি রাফিকে বলল,
রাফি কোথায় যাবে? রাঙাপুর গ্রামে। কি বলছো? ওইখানে কেন যাবে? রাফি রাত্রির কোল থেকে মিষ্টিকে কোলে তুলে আদর করতে লাগলো। তারপর রাত্রির কোলে তুলে রাত্রির কপালে চুমু দিয়ে বলল, বউ, আমি আমার জন্মস্থানে যাচ্ছি। আমি জানি না আমি বেঁচে আসতে পারবো কি না। যদি বেঁচে আসি তাহলে আপনার সাথে সুখে একটা সংসার করব। আর যদি বেঁচে না থাকি আমায় আপনি ক্ষমা করে দিয়েন। শুধু একটা কথা মনে রেখেন, আমি আপনাকে ভালোবাসি। আর আমি যদি 1 বছরের ভিতরে না ফিরি তাহলে আপনি অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েন। রাফির কথা শুনে রাত্রি রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাফি, আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমায় বিপদের মুখে ছেড়ে দিতে পারবো না। রাফি, যেও না। আমাকে যেতে হবে। ওদের পাপের শাস্তি ওদের পাওয়ার সময় হয়ে গেছে। রাফি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমাকে বলবে প্লিজ, কি এমন হয়েছে? কেন তুমি প্রতিশোধ নিতে যাচ্ছ? রাফি রাত্রির কোনো কথার উত্তর না দিয়ে কপালে চুমু দিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। 18 বছর পর। আপু, এই আপু ওঠো না, চাচু আর সবাই তোমাকে ডাকছে। বাবা আর একটু ঘুমাই, অনেক ক্লান্ত লাগছে ওদের। বলো। আমি যেতে পারবো না। আপু, ভাইয়া হবু শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, তাড়াতাড়ি ওঠো। এইভাবে শুয়ে থাকলে মানুষ কি বলবে? আসুক তখন উঠবো, তুমি যাও তো। রাফি কথাটা বলে ঘুরে ঘুমিয়ে পড়ল। রায়হান ব্যর্থ হয়ে চলে গেল। নিচে গেলে রায়হানের আম্মু বলে উঠল, কি ব্যাপার, তোমার আব্বু উঠলো না? না, হাবু বলে যখন মানুষ কজন আসবে তখনই উঠবে। আচ্ছা বাদ দাও, জার্নি করেছে তো তাই হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছে। রায়হান আর কিছু না বলে দৌড়ে ওর চাচাতো ভাইয়ের কাছে চলে গেল। 10টার দিকে রায়হানের চাচাতো ভাইয়ের হবু শ্বশুর বাড়ি থেকে মানুষজন চলে আসলো। রায়হান আবার রাফিকে ডাকতে চায়। গিয়ে দেখে রাফি একটা পাঞ্জাবি পরেছে, সাথে চোখে চশমা পরে নিল। রায়হানের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? ভাইয়া, হবু শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসেছে। আচ্ছা চলো। রাফি রায়হানের হাত ধরে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। রাফি বসার ঘরে গিয়ে সালাম দিল। সালামের উত্তর দিতেই মানুষগুলো রাফির দিকে তাকাতেই রাফি চমকে গেল। রাফিকে দেখিয়ে রাফির চাচাতো ভাই রাকিব বলল, আঙ্কেল, এটা আমার বড় চাচুর ছেলে রাফি। এটা রনির নানা, শ্বশুর, নানি, শাশুড়ি, খালু, খালা। রায়হান রাফিকে পিছন থেকে বলল, আপু চলো বুঝতে। এইটা কি আপনার ছেলে? তুলির কথা শুনে রাফি ভাবনার জগৎ থেকে বের হয়। রায়হানের দিকে একবার তাকালো, আবার তুলির দিকে একবার তাকালো। হ্যাঁ, আমি আব্বুর ছেলে। খালামণি, আয়ন ভাইয়া আসে নাই? না, তোমার আয়ান ভাইয়া তোমার ভাবিকে ছাড়া থাকতে পারে না তো। ও আচ্ছা। রায়হান কথাটা বলে দৌড়ে চলে গেল। তুলি রাফিকে বলল, দাঁড়িয়ে আছেন কেন, বসেন। রাফি রাকিবের পাশে গিয়ে বসলো। মাথা নিচু করে রাখলে সবাই কিছুটা অবাক হয়ে যায়। রাকিব রাফিকে বলল, কি ব্যাপার, তুই এভাবে নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, কার সাথে রনির বিয়ে ঠিক করছো ভাইয়া? কেন, আপনি জানেন না কার সাথে বিয়ে ঠিক করেছে? দুঃখিত বেয়ান, আসলে আমার ভাই তো দেশের বাইরে ছিল, তাই ওকে কিছু বলা হয় নাই। অনেক ব্যস্ত থাকি কাজ নিয়ে। গতকাল রাতে দেশে এসেছে। ও আচ্ছা, তো বেয়াই তো জানেন না কার সাথে বিয়ে ঠিক হয়েছে? জি বলেন। আমার একমাত্র ভাগ্নি তানিশা রহমান মিষ্টির সাথে বিয়ে ঠিক করতে এসেছি। তুলির মুখ থেকে কথাটা শুনে রাফি উঠে বসা থেকে উঠে বলল, না, এইটা বিয়ে হবে না। সবাই অবাক হয়ে গেল। রাকিব রাফিকে হাত টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, রাফি, কি বলছিস? না মানে, মিষ্টি মামুনির কি আমার ভাতিজাকে পছন্দ? দেখেন, মিষ্টি রাজি না হইলে এই বিয়ে কোনোভাবে হবে না। কেন? আমাদের মেয়ে রাজি হোক বা না হোক, ওতে আপনার কি? আমরা যা বলবো তাতেই ও রাজি হতে বাধ্য। কখনোই ওই বাধ্য না। ওই যার সাথে সারা জীবন সংসার করবে, আমার মনে হয় আগে ওদের একে অপরকে চেনা উচিত। তারপর যদি ভালো লাগে তাহলে বিয়ে করবে। বাহ, এটা কি আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি। সমস্যা নাই, মিষ্টি রনিকে ভালোবাসে আর রনিও মিষ্টিকে ভালোবাসে, তাই সব জেনে শুনে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
আর আমি মনে করি মিষ্টিকে নিয়ে ভাবার জন্য আমরা আছি, অন্য কাউকে ভাবতে হবে না। আচ্ছা মিষ্টি, কোনো ছবি আছে? না মানে আমারও তো দেখা দরকার। আমার ভাতিজার বউ কেমন দেখতে হয়েছে, সরি মানে দেখতে। দুঃখিত, আমার মনে হয় বিয়ের পরে দেখা আপনার জন্য ভালো। রাফি কিছু বলতে যাবে, সাথে সাথে রাফির ফোনটা বেজে উঠল। রাফি অনুমতি নিয়ে কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করলো। কথা বলা শেষ করে সবার সামনে গিয়ে বলল, ভাইয়া ওনাদের আপ্যায়নে যেন কোনো কমতি যেন না থাকে। আর বিয়ের ডেট কবে দাও আমাকে বলো, আমি সময় মতো চলে আসব। আমাকে আবার লন্ডন যেতে হবে। কি বলছিস? এই তো গতকাল আসলি আবার। হ্যাঁ আচ্ছা আমি আসছি, আসসালামু আলাইকুম। রাফি কথাটা বলে রুমে চলে গেল। লাগেজ গুছিয়ে রেডি হয়ে নিল। ম্যানেজারকে দিয়ে ফ্লাইটের টিকিট কেটে নিল। তারপর লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে নিচে আসলে রায়হানের আম্মু বলে উঠল, তুমি আবারও চলে যাচ্ছ? জি, রায়হানের খেয়াল রাখেন। রাফি কথাটা বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 মাস পর রনির মিষ্টির বিয়ে হয়ে যায়। রাফি নিজের কাজের চাপে আসতে পারে না। 3 মাস পর রাফি দেশে ব্যাক করে। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বাসায় চলে আসে। বাসার ভিতর নেমে পড়লো। লাগেজ নিয়ে সদর দরজায় নক করলে কাজের মেয়ে খুলে দিল। রাফির হাত থেকে লাগেজ নিয়ে যেতে লাগলো, আর একটা রাফি নিচে নিয়ে গেল। বসার ঘরে যেতেই রায়হান আব্বু বলে ডাক দিয়ে দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরলো। রাফি রায়হানকে কোলে তুলে নিয়ে আদর করতে বলল, সরি বাবা, দেরি করে আসতে হলো। আমার চকলেট দাও। সবার জন্য সব কিছু নিয়ে এসেছি, তোমার চকলেটও আছে। রায়হানকে কোল থেকে নামিয়ে দিয়ে লাগেজ নিয়ে সামনের দিকে এগিয়ে যত যেতে লাগলো, বুকের ভিতরে তত ধুকপুক করতে লাগলো। আর কয়েক পা সামনে যেতেই রাফি থমকে গেল। রাফি অবাক দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে দেখতে লাগলো। রাত্রি রাফির দিকে এগিয়ে আসতে যাবে, সাথে সাথে রায়হানের আম্মু এসে বলল, রাফি তুমি চলে এসেছো, আসো বেআইনের সাথে পরিচয় করিয়ে দেই। রাফির হাত ধরে কাছে নিয়ে যেতেই রাত্রির চোখে পানি টলমল করতে লাগলো। নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন না দেখে বোঝা যাচ্ছে। আপনি অনেক ভালো আছেন বউ বাচ্চা নিয়ে। বেঈমানরা তো চমৎকার মানুষ। রনি, মিষ্টি মামুনি কোথায়? আর বলো না, বৌমা রান্নাঘরে গেছে। কেন? আমাদের সবার জন্য চা বানাতে গেছে। কি ওইটুকু মেয়েকে দিয়ে চা বানাতে কে বলছে? এখনই মিষ্টি মামুনিকে রান্নাঘর থেকে আসতে বলো। রাফির কথা শুনে সবাই আঁতকে উঠল। রায়হানের আম্মু দৌড়ে গিয়ে মিষ্টিকে রান্নাঘর থেকে নিয়ে এসেছে। রাফির সামনে দাঁড় করালে মিষ্টি ভয়ে কাঁপতে লাগলো। রাফি মিষ্টিকে দেখে ওর চোখের পানি যেন আর ধরে রাখতে পারলো না। মিষ্টিকে সোজা শক্ত করে জড়িয়ে ধরলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। রাফি মিষ্টির সারা মুখে চুমু দিতে লাগলো। মিষ্টি রেগে ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দিয়ে বলল, দেখেন, আপনি আমার চাচা শ্বশুর, তাই লিমিটের ভিতরে থাকেন। আমি আপনার ভাতিজার স্ত্রী, আমার সাথে একদম বাজে আচরণ করতে আসবেন না। আমি কিন্তু অন্য মেয়েদের মতো না, অন্যায় দেখলে প্রতিবাদ না করে চলে যাব। মিষ্টির কথা শুনে রনি রেগে গেল। রনি মিষ্টির গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথে রাফি রনির হাত ধরে রাগের লুক নিয়ে বলল, একদম মিষ্টির গায়ে হাত তুলবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। মিষ্টি আম্মু, তুমি বলতে থাকো, তোমার কথা শুনতে অনেক ভালো লাগছে। রাফির কথা শুনে সবাই যেন হাঁ হয়ে গেল। মিষ্টির রাগের লুক নিয়ে বলল, উনি আমার স্বামী, আমার গায়ে হাত তুলতেই পারে, আপনি ওনাকে শাসন করার কে? মিষ্টির কথা শুনে রাফির অনেক হাসি পেতে লাগলো। রাফি হাসতে হাসতে বলল, মাশাল্লাহ, আমি নিশ্চিত তুলি আপু এইসব শিক্ষা দিয়েছে। তুলি আপু ছাড়া এমন কঠোর কেউ নাই ওই ফ্যামিলিতে। ভাগ্যিস তোমার আম্মুর মতো হও নাই। খুব ভালো, আম্মুটা সবসময় এভাবে অন্যায়ের প্রতিবাদ করবে। রনি, তোমার চাচু কি পাগল নাকি? আমি এত অপমান করলাম, উল্টো উনি হাসতেছে আর এইসব কি বলে? স্টপ মিষ্টি, তোমার লিমিটের ভেতরে থাকো। ভুলে যেও না তুমি এই বাড়ির নতুন বউ। এইভাবে কথা বলার শিক্ষা আমি তোমায় দেই নাই। আর উনি তোমার বাবার বয়সের, উনি তোমায় ভালো মনে জড়িয়ে ধরেছে। এখানে ভুলের কিছু তো আমি দেখছি না। উফ, আমার মেয়েকে বকা দিবেন না তো। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে তাকাতেই রাফি কথা ঘুরিয়ে বলল, আরে
সবাই এভাবে তাকিয়ে আছো কেন? মিষ্টি তো আমার মেয়ের মতো। আচ্ছা শোনো, এই লাগেজটা তোমার, এখানে তোমার বিয়ে গিফট আছে। আর হ্যাঁ, সবাই একটা কথা বলি, কান খুলে শুনে নাও। মিষ্টি এই বাড়িতে যা বলবে তাই শুনবে। সবাই ওকে ওর মতো থাকতে দিবে, কেউ কখনোই ওর মনের বিরুদ্ধে কাজ করাবে না। আচ্ছা সবাই শুনবে, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। রাফি কাজের বুয়ার হাত থেকে লাগেজ নিয়ে চকলেট খেলনার জিনিসপত্র বের করতেই রায়হানের হাতে দিবে, তখনই সিঁড়ির উপর থেকে কেউ বলে উঠল, আম্মু তোমার ফোনটা দাও, আমি একটু গেম খেলবো, এখানে একা ভালো লাগছে না তো। রায়হান তো আমার সাথে খেলে না। রাত্রে আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমার রায়হানের আব্বু এসেছে, তাই তোমার সাথে খেলতে পারছে না। তুমি এক কাজ করো, তুমি আপুর ব্যাগ থেকে বই নিয়ে পড়ো। রাফি অবাক হয়ে গেল। আয়ান রাত্রির কথা শুনে চলে গেল। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কে? আরে আপু, তুমি আয়ান ভাইয়াকে চেনো না? আয়ান ভাই তো ভাবির ছোট ভাই। রাফি অবাক হয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল, আপনি বিয়ে করেছেন, আর বিয়ে করলে আপনার এত বড় বাচ্চা কিভাবে আসে? এই ছেলেটা রায়হানের বড় হইলে তো আপনার সন্তান হওয়ার কথা না? আপনি কি দত্তক নিয়েছেন নাকি? কি যাতা বলছেন? আয়ান আমার মায়ের পেটের ভাই। আয়ানকে কোনো দত্তক নেয় নাই। আয়ান আমার পেটের সন্তান। ওর বাবাও আমি, ওর মাও আমি। ঠিক বুঝতে পারলাম না। মিষ্টি আয়ানের বয়স কত? ওর তোমার কয় বছরের ছোট? আয়ান আমার 3 বছরের ছোট। আর আপনি আমার আম্মুকে কি বলতে চাচ্ছেন? দেখেন, আপনার কোনো অধিকার নাই আমার আম্মুর সাথে এইভাবে কথা বলার। রাফি, তুই এটা কোন ধরনের কথা বলছিস? তুই কি অফিসের কাজ করে করে পাগল হয়ে যাচ্ছিস নাকি? প্লিজ তোমরা চুপ করবে? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে প্লিজ বলবেন আয়ান কার সন্তান? উফ, আপনার সমস্যা কি? আমি অবৈধ কাজ করছিলাম, সেইখান থেকে ওই এসেছে। আর কিছু বলবেন? প্লিজ বাজে কথা বলবেন না। আপনি ওকে নিশ্চয়ই দত্তক নিয়ে এসেছেন। না, আমি আয়ানের জন্মদাত্রী মা। আয়ান আমার দ্বিতীয় স্বামীর ভালোবাসার চিহ্ন। প্লিজ আর আমার মুখ খুলাবেন না। কথাটা বলে রাত্রি চলে যেতে লাগলো। রাফি যেন খুশিতে চোখে পানি ঝরতে লাগলো। রাফির ব্যবহার দেখে কেউ কিছু বুঝতে পারলো না। রাফি দৌড়ে রনির রুমে গিয়ে আয়ানকে কোলে তুলে নিয়ে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ান অবাক হয়ে গেল। আয়ান বলল, আঙ্কেল কে আপনি? আমাকে এভাবে আদর করছেন কেন? রাফি আয়ানের কপালে চুমু দিয়ে বলল, তোমার আম্মুকে জিজ্ঞেস করো আমি কে। আচ্ছা আব্বু থাক, আমি ফ্রেশ হয়ে নেই। রাফি আয়ানকে ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। রাফি রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে পোশাক পরিবর্তন করে নিল। বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে লাগলো। ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। আয়ান রায়হানকে খেলতে বলছে, কিন্তু রায়হান উঠছে না। রাফি আয়ানের পাশে বসে আয়ানকে বলল, চলো আমি তোমার সাথে খেলবো। রাফি আয়ানের সাথে উঠানে চলে গেল। রায়হান ক্রিকেট ব্যাটার বল নিয়ে আসলো। রাফি ব্যাটিং করতে লাগলো, আয়ান বোলিং করতে লাগলো। সবাই বারান্দায় বসে ওদের খেলা দেখতে লাগলো। রনিকে আয়ান বলে, দুলা ভাই আপনিও আসেন না, 3 জন খেলে মজা হচ্ছে না। রায়হানের আম্মু বলে উঠল, রাফি একটা কথা বলি, রেগে যাবে না তো? না বলেন। আমরাও একটু খেলি। না না, আপনার সাথে আমি জীবনেও পারবো না। আপনি ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন। আরে আমরা মেয়েরা এক দল আর তোমরা ছেলেরা এক দল হয়ে গেল। রনি, রাকিব ভাইয়া, সাজু ভাইয়া আর ওরা তো অনেক ভালো খেলে। তুমি ছাড়া সবাই অনেক ভালো খেলে। রায়হানের আম্মুর কথা শুনে সবাই খেলার জন্য রাজি হয়ে গেল। রাত্রিকেও রাজি করিয়ে নিল। ছেলেরা এক দল হলো আর মেয়েরা এক দল হয়ে গেল। 2 দল কয়েন দিয়ে টস করলো। মেয়েদের দল ব্যাটিং করবে, ছেলেদের দল বল করবে। খেলা শুরু হয়ে গেল। রাফি দৌড়াদৌড়ি করতে করতে ঘেমে একাকার হয়ে গেল। মেয়েদের দল খেলে 120 রান করে ফেললো। ছেলেদের পালা হইলে রাফি বারান্দায় বসে আয়ানকে রায়হানকে কোলে বসিয়ে রুমাল দিয়ে ঘাম মুছে দিল। আর নিজে ঘাম মুছতে মুছতে বলল, উফ মিষ্টি, তুমি এত ভালো খেলতে শিখলে কোথায়? তুমি আর তোমার চাচি আম্মা তো 100 রান করে ফেলছো। আমি ক্রিকেট খেলা স্কুল থাকতে শিখেছিলাম। যাক, শেষমেশ এই বাড়িতে আমার মতো আর একটা মেয়ে আসলো। কথাটা বলে সবাই হাসতে লাগলো। সবাই একটু রেস্ট নিয়ে খেলতে শুরু করে দিল। রাফি একটা 4 মারতেই রাত্রির বুকে গিয়ে সোজা লেগে গেল। সবাই হা হয়ে গেল।
রাত্রির বুকে ব্যথা চেপে দিয়ে বসে রাফির সাথে সাথে সবাই দৌড়ে রাত্রির কাছে গেল। রাফি রাত্রির বুকে হাত দিয়ে মালিশ করতে লাগলো আর বলতে লাগলো, রাত্রি, তোমার অনেক ব্যথা করছে। আই এম সরি, আমি বুঝতে পারি নাই তোমার বুকে এসে লাগবে। এই রাত্রি, কথা বলো। রাফি কান্না করে দিল। মিষ্টি রাফির উপরে রেগে গিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিষ্টি রাত্রিকে ধরে বলল, ফালতু একটা মানুষ, নির্লজ্জ কথাকার। একটা মেয়ে মানুষের বুকে হাত দিতে লজ্জা করে না? লুচ্চা লম্পট কথাকার। মিষ্টি, আমাকে যা ইচ্ছে বলো, রাত্রিকে নিয়ে যেতে দাও। রনি, আমাকে একটু ধরো। রাত্রিকে সবাই ধরতে যাবে, সাথে সাথে রাফি রাত্রিকে কোলে তুলে নিয়ে বাসার দিকে যেতে লাগলো। মিষ্টির রাগে শরীর কাঁপতে লাগলো। রাফি রাত্রিকে নিয়ে বাসার ভিতরে চলে গেল। একটা রুমের ভিতরে গিয়ে খাটে শুয়ে দিয়ে কান্না করতে করতে বলল, এই, চোখ খুলে রাখেন। নিঃশ্বাস নিচ্ছেন না কেন? এই কথা বলেন, আপনি আম্মুর মতো করেন না। কথাটা বলে রাফি কান্নায় ভেঙে পড়ল। রাইহানের আম্মু বলল, রাফি, তুমি সরো, বেআইনকে মুখে সিপিআর দিতে হবে। রাফির কথা শুনে সাথে সাথে রাত্রির মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে লাগলো। মিষ্টি রাফির মাথার চুল ধরে সরিয়ে দিতে নিলে রাফি তারপরও মুখে বাতাস দিতে লাগলো। রাকিব সহ সবাই রাফির উপরে রেগে গেল। তুই কি পাগল হয়ে গেছস? একটা মেয়ে মানুষের শরীরে এভাবে স্পর্শ করতে লজ্জা করছে না? রাকিবের কথা শুনে রাফি রেগে গিয়ে রেগে বলল, উফ, তোমরা চুপ করবে প্লিজ? কেউ বরফ নিয়ে আসো আর পানি নিয়ে আসো। রাফির কথা শুনে রাইহানের আম্মু বরফ পানি নিয়ে আসতে চলে গেল। রাফি আবার বাতাস দিতে লাগলো। রাত্রিকে চোখ খুলতে না দেখে রাফি এবার কান্না করে দিল। রাফি কান্না করতে করতে বলল, এই বউ চোখ খুলেন না। আপনি প্লিজ আম্মুর মতো আমারে ছেড়ে যাইয়েন না। এই বউ, চোখ খুলেন না। রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফি আবার বাতাস দিতেই রাত্রি জোরে একটা নিঃশ্বাস ফেলে। তাকিয়ে দেখে রাফি কান্না করছে। রাফি রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে কিস করে বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনি চোখ খুলছেন। ওর আম্মুর পাশে বসে বলল, আম্মু, তুমি ঠিক আছো? রায়হানের আম্মু বরফ পানি নিয়ে আসলে রাফি হাত থেকে নিয়ে রাত্রিকে পানি খাওয়াই দিতে লাগলো। তারপর সবাইকে বাইরে যেতে বলল। আপনি আগে বাইরে যান, আপনি খুব বাড়াবাড়ি করছেন। ওকে, যাচ্ছি। তুমি তোমার আম্মুর বুকে এই বরফগুলো দিয়ে দাও ব্যথা জায়গায়। রাফি রাত্রিকে ছেড়ে দিল। ছেলেরা সবাই বাইরে চলে গেল। রাফি দরজার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে দেয়ালে একটা পাঞ্চ করলো। রাকিব রাফিকে বলল, কি করছিস? পাগল হয়ে গেছস নাকি? নিজের উপরে রাগ হচ্ছে। কেন ওনাকে খেলতে নিষেধ করলাম না? এর থেকে যদি বড় কিছু হয়ে যেত তাহলে কি হতো? এই, তুই তো 12 বছর জেলে ছিলি, তার ভিতরে 3 বছর পর লন্ডন থাকছস। তোর তো মিষ্টিদের চেনার কথা না, আর তুই বেআইনকে বউ বলছিস কেন রে? আমি কাউকে কিছু বলতে বাধ্য না। আর এখন এইসব প্রশ্ন রাখো। রাফির নিজের টেনশন হতে লাগলো। সবাই চলে গেলে রাফি দরজার কাছ থেকে গেল না। রনির অনেক রাগ হতে লাগলো রাফির উপরে। রাকিবকে বলে, আব্বু, তোমার ভাই কি আমার শাশুড়ির প্রেমে পড়লো নাকি? আর এসব কি করছে? মাথার কি তার ছিঁড়ে গেছে নাকি? মান সম্মান আর রাখছে না তোমার ভাই? রাকিব রনিকে বলল, আমি নিজেও বুঝতে পারছি না। ওকে তো কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করতে দেখি নাই। রায়হানের আম্মুর সাথে ওর বিয়ে হয়েছে, তারপরও তো কোনোদিন আমি দেখি নাই রায়হানের আম্মুর দিকে তাকাতে। এখনো বড় ভাবি হিসেবে সম্মান করে। এদিকে রাকিব রনি কথা বলতে লাগলো, আর ওইদিকে রাত্রি রায়হানের আম্মুর দিকে তাকিয়ে বলল, দুঃখিত বেআইন, রাফির ব্যবহারে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। আমি জানি কষ্ট পাওয়ার কথা, নিজের স্বামী অন্য কারোর প্রতি এত ভালোবাসা দেখালে। রাত্রির কথা শুনে রায়হানের আম্মু বলল, না, সমস্যা নাই, আমি আমার স্বামীকে চিনি, ওই একটু আবেগপ্রবণ মানুষ। আমি আপনার কাছে রাফির জন্য ক্ষমা চাচ্ছি। ও আসলে এমন খারাপ ছেলে না। আমি কখনোই ওকে কোনো মেয়ের সাথে এমন আচরণ করতে দেখি নাই। চাচি আম্মা, কিছু মনে করবেন না। রাফি চাচুকে আমার একদম পছন্দ হচ্ছে না। উনি আমার আম্মুর দিকে বাজে নজরে তাকিয়ে থাকে। আর আপনারা তো তখন দেখলেন আমাকে কিভাবে জড়িয়ে ধরছিল, কতটা জঘন্যভাবে আমাকে টাচ করছিল। আমার মুখে চুমু খাচ্ছি, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। মিষ্টি, বাজে কথা বলো না। ওই তোমাকে মেয়ে হিসেবে আদর করেছে। ও খারাপ চিন্তা নিয়ে তোমায় জড়িয়ে ধরে চুমু খায় নাই।
রাত্রির কথা শুনে মিষ্টির রাগ উঠে গেল। আম্মু, তুমি ওনার ব্যাপারে জানো? সবাই দেখছে উনি কিভাবে তোমার শরীরে হাত বুলাচ্ছিল, তোমার মুখে বাতাস দিচ্ছ। ওইটা মেনে নিলাম, কিন্তু ওইখানে তো আরও ছেলে মানুষ ছিল। কই, কেউ তো তোমার কাছে এগিয়ে আসলো না। ওই শুধু খারাপভাবে স্পর্শ করছিল। বৌমা, তুমি রেগে যেও না। রাফি কেন এমন করেছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা নিজেই অনেক অবাক হয়ে গেছি। রাফিকে যেমন ভাবছো রাফি এমন না। ওই এখানে এখনো দরজার পাশে দাঁড়িয়ে ফুটছি দিচ্ছে, দেখার চেষ্টা করছে। মিষ্টির কথা শুনে সবাই দরজার দিকে তাকাতেই দরজার পর্দার নিচ দিয়ে রাফির পা দেখা গেল। রায়হানের আম্মু রাগ হলো। রায়হানের আম্মু বলল, রাফি। রাফির সাথে সাথে ভিতরে ঢুকে বলল, জি। তুমি এখানে কি করছো? সবাই চলে গেছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? না মানে, বেআইনির এখন কি অবস্থা? আমি কি ডাক্তারকে ডেকে নিয়ে আসবো? আমি ঠিক আছি, আর আমি মনে করি আমার আশেপাশে আপনি না আসলে খুশি হব। আর আমাকে নিয়ে ভাবার কোনো মানেই হয় না। নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ভাবেন। আর আপনি তো ইসলামিক মাইন্ডের মানুষ, তাহলে পরনারীর দিকে তো আগ্রহ দেখাচ্ছেন কেন? প্লিজ দয়া করে আমার আশেপাশে আসবেন না। রায়হান আমার নিজের সন্তান না, আর রায়হানের আম্মু আমার স্ত্রী না। রাফির কথা শুনে রায়হানের আম্মু খারাপ লাগলো। রাত্রিকে এসব বলাতে রাফির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাফির দিকে তাকালো। রাত্রি রেগে গিয়ে বলল, ছি, নিজের স্ত্রী সন্তানকে অস্বীকার করতে লজ্জা করছে না? আপনার আম্মু আপনাকে এইসব শিখাইছে? আমি সত্যি কথা বলছি, আর আমি মিথ্যা বলি না। আপনি ভালো করে জানেন, আর মিথ্যা বলেও আমি আপনাকে কখনোই মিথ্যা বলতে পারবো না। আপনি এটা তো বিশ্বাস করেন নাকি? বিশ্বাস? তাও তোমার উপরে? তোমার মনে হয় তোমাকে আমি আর বিশ্বাস করব? তুমি তো আমার কাছে মৃত। রাফি কথাটা শুনে মাথা নিচু করে ফেলল। রায়হানের আম্মু বলল, আপনারা কি একে অপরকে আগে থেকে চিনেন? হ্যাঁ আম্মু, তোমার কি একে অপরকে আগে থেকেই চিনতে? হ্যাঁ, খুব ভালো করে চিনতাম, কিন্তু এখন আমি তাকে চিনি না। সেই আমার জন্য মৃত, কারণ সেই 17 বছর আগে মারা গেছে। আমাকে কি আপনি কথা বলার সুযোগ দিবেন? রাত্রি রেগে গেল। রাত্রি চিৎকার করে বলল, মৃত মানুষের কথা কে শোনে? মিষ্টি, আমার লাগেজটা গুছিয়ে দাও, আমি ঢাকায় চলে যাব। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আয়ান কোথায়? ওকে ডেকে বলো, আমরা বাসায় যাব। আয়ান কোথাও যাবে না, এইটা ওর বাড়ি। ও কেন এখান থেকে যাবে? মানে কি, আয়ানের বাড়ি এটা হবে কেন? এই, আপনারা প্লিজ বলবেন এখানে হচ্ছেটা কি? মিষ্টি, আম্মু, তোমার আম্মুকে বলো আমার কথা শুনে তারপর যা বলবে আমি তাই শুনবো। শুধু আমাকে একবার কথা বলতে দিতে বলো। মিষ্টি, বলে দে মৃত মানুষের কথা আমি শুনি না। রাফির রাগ হতে লাগলো। রাফির রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, প্লিজ এক কথা বারবার বলবেন না, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমি কিভাবে আপনার কাছে যাব? কোন মুখ নিয়ে যাইতাম? যখন গেছিলাম তখন তো দেখি আপনার বিয়ে হয়েছে অন্য কারোর সাথে। অন্য কারোর সাথে চলাফেরা করা দেখলে কার মনে হবে না ওই মানুষটা আপনার স্বামী না? তুলি আপুর স্বামী, সেটা কি আমি জানতাম নাকি? 3 মাস আগে তুলি আপু যখন আমাদের বাসায় আসে তখন বুঝতে পারলাম এই লোকটা আসলে কে। ও আচ্ছা, একবার আমাদের সামনে এসেছে, জিজ্ঞেস করা যায় নাই এইটাকে কেন আমি তার সাথে ঘুরছি, কেন তার সাথে এত চলাফেরা করছি? আমি ভেবেছিলাম আপনি যখন সুখে আছেন সেখানে আমি আর আপনার সামনে গিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি তো অনেক ভালো মানুষ, খুব ভালো করেছো। 6 বছর আগে তুমি আমার সাথে দেখা করতে গেছিলে, কিন্তু 18 বছরের ভেতরে 12 বছর কোথায় ছিলে? জেলে। রাফির কথা শুনে রাত্রি চমকে গেল। মিষ্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রাত্রি বলে উঠল, জেলে মানে? কি বলছো এসব? এই জন্য বলছি আমার কথা সম্পূর্ণ শোনেন। আচ্ছা বলো শুনি। রাফি রাত্রিকে বলতে লাগলো, আমার বাবা মায়ের আমি দ্বিতীয়তম সন্তান। আমার বড় ভাই আছে, আমি আর ভাইয়া যমজ। আমার ভাই এখন কোমাই থেকে বের হয়ে হসপিটালে আছে। আর রায়হান আমার বড় ভাইয়ের ছেলে। আচ্ছা বুঝলাম, তার মানে উনি তোমার স্ত্রী না? উনি আমার স্ত্রী না, ওনার সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। কিন্তু এইটা কেউ জানে না। রায়হান যখন পেটে তখনই গ্রামের মানুষ খেপে যায়। রায়হানের আম্মুকে
রায়হানের নানির বাড়ি সবাইকে গ্রাম ছাড়া করতে নিয়েছিল। তখনই আমি ওইখানে গিয়েছিলাম ভাইয়ার কথা মতো। পরে ওরা সবাই জোর করে আমাদের বিয়ে দিয়ে দেয়। সেখান থেকে উনি আমার স্ত্রী হিসেবে আছে। বুঝলাম, বাট এর সাথে জেলে যাওয়ার সম্পর্ক কি? আমি ভাইয়াকে সাথে নিয়ে আমার সৎমাকে খুন করেছি। রাফির কথা শুনে এক চমকে গেল। রাফির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি যাতা বলছো? তুমি খুন করেছো মানে? হ্যাঁ, আমি আর ওনাকে মেরে ফেলছি। শুধু ওনাকে না, ওনার বড় ভাইকেও মেরে ফেলছি। আমাদের মায়ের প্রতিশোধ নিয়েছি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে একটু বুঝিয়ে বলবে? বোঝাতে গেলে প্রথম থেকে বলতে হবে। আমার আম্মু এই গ্রামে একজন কৃষকের মেয়ে ছিল, আর আম্মু একজন শিক্ষিকা ছিল এখানকার প্রাইমারি স্কুলের। আব্বু আম্মুকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে, অথচ আব্বু বিবাহিত ছিল। আব্বুর ছেলে সন্তানের দরকার ছিল, কিন্তু আমার সৎ আম্মুদের সবার শুধু মেয়ে হয়েছে। তাই আব্বু আরেকটা বিয়ে করার জন্য পাত্রী খুঁজছিল। তখন আম্মুকে দেখে পছন্দ করার কারণে নানুর কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। কথাটুকু বলে রাফি এক গ্লাস পানি খেয়ে নিয়ে বলল, আমার আম্মু রাজি না থাকায় আব্বু নানুকে মোটা অঙ্কের টাকা দিয়ে জোর করে আম্মুকে বিয়ে করে। আব্বু আবার আমার আম্মুকে সব বউদের থেকে বেশি ভালোবাসতো। আমরা জন্মগ্রহণ করার পর আব্বু আম্মুকে আরও বেশি ভালোবাসতে শুরু করে। কিন্তু আম্মুকে তো আপনি দেখছেন, আম্মু অন্যায় প্রতিবাদ করে, অন্যায় সহ্য করতে পারে না। আব্বুর কোনো অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করত। আমার আব্বু ভালো মানুষ ছিলেন না, উনি গরিবদের উপরে জুলুম করতেন, এমনকি অন্যায় পথে বেশি চলতেন। আমার আব্বুর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, প্রভাবশালী লোক ছিল উনি। শুনেছি, কিন্তু এখানে তোমার সৎ আম্মুকে কেন মারলে? ওয়েট, বলছি। আম্মু আব্বুর অনেক বড় লস করে দিলে বড় আম্মু আব্বু অনেক রেগে যায়। বড় আম্মু এমনিতেই আম্মুকে দেখতে পারতো না। আব্বু বেশি ভালোবাসে দেখে, তারপরে আবার আম্মু সব বিষয়ে নাক গলাতে দেখে আম্মুকে এই বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেয়। আম্মুর ঘরে একটা পরপুরুষ ঢুকিয়ে দিয়েছিল। আব্বু না বুঝে আম্মুকে ভুল বুঝে বের করে দিলে আম্মু আমাকে নিয়ে গ্রাম থেকে চলে যায়। আমাকে আটকে রাখার চেষ্টা করলে আমি আম্মুর সাথে চলে যাই, আর বড় ভাইয়া তখন ঘুমিয়ে থাকায় আম্মু ভাইয়াকে নিয়ে যেতে পারে না। সেই থেকে আমরা ঢাকা চলে যাই, ওইখানে থাকতে শুরু করি। রাত্রি রাফিকে থামতে দেখে বলল, তারপর কি হলো? তারপর কি, আমাদের সংসার টানাটানি করে একরকমভাবে চলছিল। তারপর কি হয়েছে জানেন তো? আর আমার বড় আম্মু আমাদের খোঁজ পেয়েছিল কিভাবে যেন? সেই দিন রিক্সা অ্যাক্সিডেন্ট বড় আম্মু করিয়েছিল। আব্বুর নাম করে ট্রাকওয়ালা মানুষটাকে ভাড়া করেছিল। কি, তার মানে আম্মুকে খুন করা হয়েছে? হ্যাঁ, সেদিন পুলিশ আমাকে বলেছিল আমার আব্বু নাকি খুন করেছে। আমি এখানে এসেছিলাম, স্বাভাবিকভাবে থাকছি। আস্তে আস্তে বুঝতে পারি আম্মু যে মারা গেছে আব্বু জানে না, এইসব বড় আম্মু করছে। বড় ভাইয়াকে আমি সব সত্যি বললে দুজন প্ল্যান করে আব্বুদের দুর্নীতি সব কিছু পুলিশকে বলে দিয়েছি। সব প্রমাণ দিয়ে সরকারের কাছে দিয়ে দিয়েছি। এইটা জানতে পেরে বড় আম্মু তার বড় ভাইয়া আমাদের মারতে আসে। বড় ভাইয়াকে আগে পেয়ে ভাইয়াকে খুব বাজেভাবে মেরেছিল। আমি তো ভেবেছিলাম ভাইয়া হয়তো মারা গেছে, তাই নিজের রাগে কন্ট্রোল করতে না পেরে আমি দুজনকে রড দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলি। যত রাগ ছিল সব রাগ খাটিয়ে ফেলি। এই ঘটনা একটা লোক দেখেছিল। পরে পুলিশকে ইনফর্ম করলে আমাকে ধরে নিয়ে যায় আর ভাইয়াকে হসপিটালে নিয়ে যায়। সেই থেকে ভাইয়া কোমা থেকে বের হয়েছে, আর 12 বছর আমি জেল খাটি। আব্বু এইসব শুনে স্ট্রোক করে মারা যায়, আর ভাইয়ার হসপিটালে চিকিৎসা চলছে। রাত্রি রাফির কথাগুলো শুনে কি বলবে বুঝতে পারছে না। রাত্রি রাফির দিকে তাকিয়ে বলল, তার মানে শফিক তালুকদার 2 ছেলে তোমরা ছিলে? তোমাদের ছবি তো নিউজেও দেয় নাই। রাকিব ভাইয়ার ছোট চাচ্চু মিলে রিপোর্টদের আমার ছবি নিতে দেয় নাই, তাই কেউ আমার মুখ দেখে নাই। এখনও কেউ জানে না আমি রফিক তালুকদারের ছেলে, শুধু আমাদের গ্রামের মানুষ কিছুজন জানে। আর আমি জেল থেকে বের হয়ে 3 বছর ছদ্মবেশ নিয়ে থাকছি। আমার পড়াশোনা শুরু করার জন্য আমি লন্ডন চলে গেছিলাম। ওইখানে রাকিব ভাইয়ার সাথে অফিস সামলাচ্ছিলাম।
আর পড়াশোনা করছি। আর হ্যাঁ, আমি আপনার সাথে দেখা করতে জেল থেকে বের হয়ে গেছিলাম, কিন্তু পরে তো ভুল বোঝাবুঝির কারণ আর আপনার সামনে যাই নাই। আই এম সরি। এত কিছু হয়ে গেছে আর তুমি এমন স্বামী যে একবার বউকে কল দিয়ে বলতে পারো নাই যে আমি এখানে আসি। একবার ভেবে দেখেছো আমি কিভাবে তোমাকে ছাড়া চলবো? একবারও কি আমাদের কথা ভাবো নাই? রাত্রির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মিষ্টি অবাক হয়ে গেল। রাফি রাত্রির দিকে তাকিয়ে বলল, কি করতাম? আমাকে ক্ষমা করে দিয়েন। আমি তখন যা ভালো মনে করছি তাই করছি। বাহ, তুমি তো নিজের মন মতো চলতে শিখে গেছো। আমি জানি আপনাকে জানানো উচিত ছিল। আমি ভুল করছি, কিন্তু আপনার সাথে যোগাযোগ করি নাই। আরেকটা কারণ ছিল, আমার বড় আম্মু যদি জানতো আপনি আমার স্ত্রী তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করত। অনেক দিক ভেবে আমি এমন কাজ করছি। আম্মু কি বলছে উনি? তুমি তার স্ত্রী মানে? ঠিক শুনছো রাফি, আমার স্বামী। এই জন্য ওই আমার এতটা কাছে এসেছে। আর রাফি তোমাকে অনেক ভালোবাসে। ওই তোমাকে প্রথম দেখাতেই নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আমি কিছুই বুঝতে পারছি না। তুই শান্ত হও, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাত্রি মিষ্টিকে বিয়ের থেকে রাফির বের হয়ে যাওয়া সবকিছু খুলে বলল। মিষ্টির চোখের পানি চলে আসলো। মিষ্টি রাফিকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। আর আম্মু বা কেউ আমাকে কোনোদিন আপনার সম্পর্কে কিছু বলেই নাই, তাই আমি আপনাকে চিনতে পারিনি। শুধু দেখেছি আপনার জন্য প্রতি রাতে কাঁদতে দেখেছি, কিন্তু কেন কান্না করছে সেটাও জানতাম না। কখনো জিজ্ঞেস করলে বলেও নাই। রাফি মিষ্টিকে নিজের কাছ থেকে সরিয়ে চোখের পানি হাত দিয়ে মুছে কপালে চুমু দিয়ে বলল, দূর পাগলি, আমি কি আমার মিষ্টি আমার উপরে রাগ অভিমান করতে পারি নাকি? আর আমার মেয়েটা যে তোতা পাখির মতো এত কথা বলতে পারে, আমার বিশ্বাস হচ্ছে না সেই ছোট মেয়েটা যে এত বড় হয়ে গেছে। রাফির কথা শুনে মিষ্টি ফিক করে হেসে দিল। ওদের হাসতে দেখে সবাই হেসে দিল। রায়হানের আম্মু বলল, এই তার কারণ। এজন্যই তো বলি মেয়েদের থেকে এত দূরে কেন থাকে। আচ্ছা চাচি, আমাকে কি বলবো? মেজো আম্মু বলবো নাকি চাচি আম্মা বলবো? তোমার যেটাই ভালো লাগে ওটাই বলো। আর এমনিতেও আমি তোমার আব্বুর স্ত্রী না, আমাদের ডিভোর্স হয়েছে অনেক আগে। রায়হানের আম্মুর কথা শুনে বাকি সবাই অবাক হয়ে বলে উঠল, কি, তোমাদের ডিভোর্স হয়েছে কবে? রায়হানের আম্মু বলল, অনেক আগেই। পিছন থেকে সব কথা শুনে রনি বলল, শেষমেশ কিনা চাচ্চু হয়ে গেল শ্বশুর। রনির কথা শুনে সবাই হেসে দিল। রাফি বলে উঠল, আমার মেয়ের খেয়াল রেখেন বাবাজি। আচ্ছা, সবাই ওনাদের একা কথা বলার সময় করে দেয়া উচিত। আমার মেয়ে থাকলে সমস্যা নাই। মিষ্টি রনিকে নিয়ে চলে গেল। এক এক করে সবাই রুম থেকে বের হয়ে গেল। রায়হানের আম্মু বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। রাফি রাত্রির কাছে যেতেই রাত্রি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রাফি রাত্রির কোলে শুয়ে পড়ল। রাত্রি অন্যদিকে মুখ রেখে রাফির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাফি রাত্রির গাল দুইটা ধরে নিজের দিকে তাক করিয়ে বলল, বউ, আপনি কি আমার সাথে কথা বলবেন না? বলতে চাই না, এখন কথা বলে কি হবে? 18টা বছর আপনার সাথে কথা না বলে থাকতে পারলে বাকি জীবনটাও একা একা কাটিয়ে দিতে পারবো। আর আপনি একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়েন। রাত্রির কথা শুনে রাফি কিছুটা অবাক হয়ে কোল থেকে উঠে রাত্রির দিকে তাকিয়ে বলল, আমার বউ থাকতে আমি কেন আরেকটা বিয়ে করতে যাব? আমার বয়স কত? 43 হয়ে গেছে। তো কি হয়েছে? আস্তে আস্তে বুড়ি হয়ে যাচ্ছি। মানুষ তোমাকে কি বলবে? কে কি বললো ওইসব দেখার আমার সময় নাই। তুমি আমার কাছে আগেও যেমন ছিলে, ভবিষ্যতেও ওই সেম থাকবে। তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার শেষ। আমার লাইফে আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। রাত্রি কিছু বলতে যাবে তখনই রাফির ফোন বেজে উঠল। রাফি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বলল, বউ, আমি আসছি। কি হয়েছে? তুমি এত খুশি কেন? পরে সবাইকে দেখতে পারবেন। আমি একটু বের হব। রাফি রাত্রির কপালে চুমু দিল। রাত্রি রাফির পিছন পিছন বের হলো। বসার ঘরে গিয়ে বলল, ভাবি, আজকে একটু সেজে থাকেন তো। রাফির কথা শুনে রায়হানের আম্মু অবাক হয়ে বলল, ইয়াহ, তুমি কি নিজের বউ বলার জায়গায় আমাকে বলছো নাকি? আরে না, আমি আপনাকে বলছি আপনি একটু সেজে থাকেন। ও মা, কেন? দূর, আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাকিব ভাইয়া আর রনি আমার সাথে একটু চলো তো। বুঝতে পারছি কোথায় যাবি। আচ্ছা থাক, আমি লুঙ্গিটা পরিবর্তন করে আসছি। রনি, তুই চাচ্চুর সাথে যা। রাফি আর রনি বাহিরে চলে গেল। মিষ্টি রাত্রির দিকে তাকিয়ে বলল,
আম্মু আব্বুর আবার কি হলো? জানি না, এই ওর হুট করে কল আসা দেখলে আমার ভয় লাগে। আর আম্মু আগেই বলেছিল ওই একটু চাপা সাইজে, কোনো কিছু সহজে বলতে চায় না, ফালতু একটা স্বভাব। কি বললে ডাকবো বুঝতে পারছি না, কিন্তু আসলে রাফি এমন না, ওদের ভাইরা এমন। আমাকে তুমি ভাবিও বলতে পারো, আপুও বলতে পারো। আম্মু, আয়ানের কাছে যাও তো, ও ভয় পেয়ে আছে। রাত্রি মিষ্টির কথা শুনে চলে গেল। সন্ধ্যায় রাফিরা ফিরে আসলো। দরজায় নক করলে কাজের মেয়ে দরজা খুলে দিল। সবাই এক এক করে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে রাফি মিটিমিটি করে হেসে বলল, ভাবি। ভাবি ডাক শুনে রাফির দিকে তাকাতেই রাফির পিছন থেকে রকি বের হয়ে আসলো। রকিকে দেখে রায়হানের আম্মুর সাথে সবাই দাঁড়িয়ে পড়লো। রায়হানের আম্মু কয়েক পা পিছিয়ে গেল। খুশিতে দৌড়ে এসে রকিকে জড়িয়ে ধরলো। রকি রায়হানের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কপালে চুমু দিয়ে রায়হানের আম্মুকে শান্ত করতে লাগলো। রায়হানের আম্মু বলল, আমার বিশ্বাস হচ্ছে না তুমি হাঁটতে পারছো, আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। ভাবি ভাইয়াকে রুমে নিয়ে যান। আর সেজে থাকতে বলেছিলাম তা করে পেতনির মতো হয়ে আছেন। রাফির কথা শুনে সবাই হেসে দিল। রায়হান দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে বলল, আব্বু তোমার মতো দেখতে এই আঙ্কেলটাকে। এইটা তোমার আঙ্কেল হয় না, এটা তোমার আব্বু, আর আমি আয়নের আব্বু হই। আব্বু তুমি আমার সাথে মজা করছো? আব্বু আমি তোমার কণ্ঠ চিনি, তুমি আমার আব্বু। না, এটাই তোমার আসল আব্বু, এদিকে আসো। রকি রায়হানকে কোলে তুলে নিলে রায়হান অবাক হয়ে যায়। রায়হান বলে, কই আম্মু, ওনার শরীর থেকে তো আব্বুর কোনো ঘ্রাণ পাচ্ছি না। উফ আঙ্কেল আমাকে নামিয়ে দেন। আব্বু তুমি আমার সাথে মজা করবে না, এমনিতেই আমি অনেক রেগে আছি। ভাবি আম্মু আয়ান ভাইয়াকে বলেছিল তুমি নাকি আয়ান ভাইয়ার আব্বু। আচ্ছা শুনো, আমি তোমার আব্বু, কিন্তু আমার সাথে ওই আঙ্কেলটাও তোমার বড় আব্বু। আর তুমি আমার যেমন ছেলে তেমন আয়ানও আমার ছেলে। ও আচ্ছা তাই। রকি রায়হানের সাথে কথা বলতে লাগলো। রাফি আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার আব্বুটা এখানে দাঁড়িয়ে আছো কেন? আয়ান রাফির কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আব্বু আপনি আমাদের রেখে এখানে কেন এসেছেন? আপনি জানেন আমি আপনাকে কত মিস করছি। রাফি আয়ানকে পাজা কোলে নিয়ে বলল। আর কখনোই ছেড়ে যাব না। রকি রায়হানকে কোল থেকে নামিয়ে এক এক করে সবার সাথে পরিচয় হয়ে নিল। সবার সাথে কথা বলে যার যার রুমে চলে গেল। আয়ান আর রায়হান ওরা নিজেদের রুমে চলে গেল। রাফি দরজার আড়ালে দাঁড়িয়ে থাকলো। রাত্রি রুমের ভিতরে ঢুকলে রাফি আস্তে আস্তে পিছন থেকে রাত্রিকে জড়িয়ে ধরলে রাত্রি হাসি দিল। রাফি ভ্রুকুচকে তাকিয়ে বলল, ভয় পাওয়া বাদ দিয়ে হাসেন কেন? আমি জানি আমার দুষ্টু বরটা ছাড়া কেউ আমায় জড়িয়ে ধরার সাহস পাবে না। ধ্যাত। রাফি গম্ভীর মুখ করে খাটে বসে পড়ল। রাত্রি রাফির দিকে তাকিয়ে রাফির কাছে গিয়ে রাফির কোলে বসে বলল, আমার বাবুটা কি অভিমান করেছে? হুম। রাত্রির সাথে সাথে রাফির মাথার পিছনে ধরে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। রাফি মুচকি হেসে দিল। সমাপ্ত।